Certainly, I woke up in the morning today and I thought that I would be a part of a beautiful program, and I'm here today. All the respected audience, I would like to say you keep listening me. সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে বসে রয়েছেন, আমি কিছু সময় আপনাদের সাথে কথা বলবো। শুনতেও পারেন, নাও পারেন, এটা একান্তই ব্যক্তিগত বিষয় আপনার, কিন্তু আপনারা শুনলে আমি সম্মানিত হব। আমার বিশ্বাস কি আপনারা সবাই আমার কথা শুনবেন না। কেউ কেউ আমার দিকে তাকিয়ে থাকবেন কিন্তু মন অন্যদিকে থাকবে, কিছু ভাববেন, কিন্তু কেউ কেউ আপনারা আমার কথা শুনবেন, এইটুকু আমি জানি। সেই কেউ কেউ বা শোনার মানুষের লোভের জন্য আমি বেশ কিছু কথা বলবো। আমার শুরুতেই বিশ্বাস করতে ভালো লাগে, কিছু সুন্দর মনের নির্বাচিত মানুষকে এই অর্গানাইজেশনটা করার সুযোগ দিয়েছে। আমার জন্মের সময় লেখা ছিল আমার কপালে, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আমার জন্মের সময় লেখা ছিল 2024 সালের 29 ডিসেম্বর আমি উত্তর দিনাজপুরের চোপড়া লালবাজারে থাকবো, 540 কিলোমিটার রাস্তা পার করে এসে। আপনার জন্মের সময় লেখা ছিল 2024 সালের আজকে 29 ডিসেম্বর এখানে বসবেন। সম্মানিত উপস্থিতি, অনেকের আসবার কথা ছিল, অনেকে এসে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। সবার কাছে 50 কোটি করে যদি টাকা থাকতো, কেউ চাল ডাল উৎপাদন করতো না, কেউ মুদিখানার দোকান দিত না, কেউ গাড়ি চালাতো না, পৃথিবী স্তব্ধ হয়ে যেত, আর সবাই পায়ের উপরে পা তুলে বলতো আমি জমিদার। এই জন্য পৃথিবীতে সবাই জিতবে না, সভ্যতার বিবর্তনের জন্য এই আপস এন্ড ডাউনস থাকবে। মুশকিল হচ্ছে যে আপস এন্ড ডাউনস এর মধ্যে আপনি আপে থাকবেন না ডাউনে থাকবেন, দ্যাট ইজ ডিপেন্ড আপন অন ইউ। আমার কথা শুনতে ভালো লাগলে যদি মস্তিষ্কটাকে এভাবে তৈরি করেন যে আপনি এখানে বসে রয়েছেন, এইটা যা আপনি তা আপনার চিন্তা ভাবনার ফল মাত্র। আগামীকাল যা হবেন এটিও আপনার চিন্তা ভাবনার ফল। লর্ড লুথিয়ার যেই মানুষটা ওখানে, যে মানুষটা আমাকে শুনছেন, এই মাইকের শব্দ এই মঞ্চের বাইরে যেখানে যাচ্ছে, যে মানুষটা আমাকে শুনছেন, এই আমরা যেরকম অবস্থায় আজকে আছি, শুধুমাত্র আমরা যেরকম ভাবি ঠিক ওই রকম আছি বলে, ওরকম চিন্তা করি বলে আমরা এরকম আছি। সুতরাং চিন্তা ভাবনার মধ্যে যত প্রোডাক্টিভিটি আসবে, চিন্তা ভাবনার মধ্যে যত উৎপাদনশীলতা আসবে, আপনি আস্তে 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 তত প্রোডাক্টিভ পিপল হয়ে যাবেন, তত প্রোডাক্টিভ মানুষ হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ প্রতিদিন জন্মাচ্ছে, তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে না। সেই জাতির মধ্যে কত সুন্দর মানুষ জন্মাচ্ছে, প্রোডাক্টিভ মানুষ হচ্ছে, মানব সম্পদ তৈরি হচ্ছে, তার উপরে তৈরি হয় একটা জাতি কতটা শ্রেষ্ঠত্ব লাভ করে। পিলপিল করে জন্মে একটা জাতি কখনো শ্রেষ্ঠত্ব হতে পারে না। পুরো পৃথিবীতে এই 800 থেকে 900 কোটি মানুষ আর 4 কোটি ইহুদি, এই 4 কোটি ইহুদি যা বলে পুরো পৃথিবী তাই শোনে। তারা তাদের মস্তিষ্কটাকে ব্যবহার করে, এডুকেশনটাকে তারা প্রপার হাতিয়ার করে নিয়েছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে তারা পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার কথা আপনারা শুনবেন, কথা কম বলবো, কাজ বেশি দেব। এখানে ডিজিটাল বোর্ড নেই, আপনার কাছে পেন এন্ড পেপার নেই, কিন্তু মস্তিষ্ক রয়েছে, এইটুকু দিয়ে আপনি আমার কথা শুনতে পারেন। সুইজারল্যান্ড বলে একটা দেশ রয়েছে আমাদের এই পুরো পৃথিবীর মানচিত্রে, আপনারা জেনে থাকবেন, একটু আওয়াজ দেবেন। জানেন সুইজারল্যান্ড? আপনারা জানবেন সুইজারল্যান্ডে যত লোক আছে, ভারতবর্ষে তার থেকে প্রতি বছর ইঞ্জিনিয়ার বেশি বেরোয়। সুইজারল্যান্ডে যত লোক আছে এই মুহূর্তে, ভারতবর্ষে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরোয়, তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা। কেন? আপনাকে বুঝে নিতে হবে, কারণ তারা মস্তিষ্কটাকে ব্যবহার করে। কখনো কেন লাগিয়ে দিয়েছেন যে জন্মেছি কেন আমরা মানুষ হিসেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রায় 1,60,000 ক্রিয়েচার তৈরি করেছেন, যাদের খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে তার একটা ভূমিকা আছে। আমাকে আপনাকে ইট কাঠ ধুলো বালি পাথর করতে পারতো, যখন মানুষ করেছে তখন আবার খাবেন, ঘুমাবেন, আর কাজ করবেন, আর চলে যাবেন, আর ওপারে গিয়ে স্বর্গে যাবেন যদি চিন্তা করে থাকেন, ভুল ট্রিটমেন্ট রয়েছে। উপনিষদে একটা কথা রয়েছে, সত্যমেব জয়তো না নৃত্যম, অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু সত্যি, যা কিছু ভালো, সেগুলোর জয়। যা কিছু মিথ্যে, যা কিছু খারাপ, যা কিছু সুন্দর নয়, সেগুলোর পরাজয়। আপনি স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। আপনাকে এই মেন্টালিটি তৈরি করতে হবে। একটা মানুষ হয়েছি, আর ঈশ্বর এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টিই করেনি, ঈশ্বর এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টিই করেনি যেটা মানুষ পারে না, এমন কিছু সৃষ্টি করেনি যেটা মানুষ পারে না। এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেন, দেখবেন ধপ করে নিচে পড়ে যাচ্ছে।
যাচ্ছে। হাজার হাজার টনের উড়োজাহাজকে এই মানুষই ভাসিয়ে রেখেছে। এক টুকরো লোহাকে জলে ফেলে দিন, টুপ করে ডুবে যাবে। হাজার হাজার টনের জলজাহাজকে এই মানুষই ভাসিয়ে রেখেছে। আমরা চাইলেই কাহা সে কাহা তক যেতে পারি, চিন্তাই করা যায় না। এই দাসপাড়া, লালবাজার, চোপড়া, ইসলামপুর আপনার পৃথিবী নয়। এইটুকু ভেবে যদি পৃথিবীর পালস আপনি মাপতে বসেন এই দাসপাড়াতে বসে, যে সর্বাধিক রায়গঞ্জ আর মালদা যাবো, এদিকে শিলিগুড়ি আর দার্জিলিং যাবো, ভুল ট্রিটমেন্টে রয়েছেন। এই পৃথিবীর 200 থেকে 250টা দেশ আর 800 থেকে 900 কোটি মানুষ, ফুল অফ অপরচুনিটিস আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি নিজেও জানেন না। পৃথিবীর একটি মানুষকেও আপনি এসে দেখাতে পারবেন না যে যোগ্য অথচ বসে আছে, যে যোগ্য অথচ বসে আছে। পৃথিবীর বুক চিরে তাদের জায়গা করে দেয় যারা যোগ্য। পুরো পৃথিবী ডমিনেট করছে। আপনি ওখানে বসে আমার কথা শুনছেন আর আমি এখানে কথা বলছি, আর আমার আর আপনার মতন একটি ছেলে আমেরিকা সান ফ্রান্সিসকো 7 তলার একটি ল্যাবরেটরিতে বসে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে। আগামী 6 মাসের মধ্যে একটা বিপ্লব ঘটে যাবে। ও আমার আর আপনার মতন মানুষ। আমি আর আপনি এখানে বসে চায়ের দোকানে আড্ডা দিই আর অনেকটা চা খেয়ে 2-4 ঘন্টা পার করে দিই। আর ঠিক ওই 2-4 ঘন্টা ভারতবর্ষের একটি ছেলে ব্যাঙ্গালোরের থেকে ডাউনলোড করবো আর দেখবো যে ওখান থেকে ব্লাডের গ্রুপ জানা যাচ্ছে, অনেকগুলো ডায়াগনোসিস করা যাচ্ছে। ও মানুষ, আমিও মানুষ। এখানে একটি ক্লাস 10 এর ছাত্রী যখন সারাদিন ইনস্টাগ্রামে রিলস ছড়ায়, আর ঠিক এরকম একটি ক্লাস 10 এর মেয়ে ও দিল্লির অলিম্পিয়াড স্কোয়াডে এখন ঘাম ঝরাচ্ছে, দৌড়াচ্ছে। আগামী বছরের অলিম্পিক্সে একটা সোনা আনবে দেশের জন্য, আর ওর জন্য এই পুরো এলাকাটা ভারতবর্ষের মানচিত্রে একটা আলাদা অবস্থান পাবে। কি করছি না করছি, এর কি প্রোডাক্টিভিটি আছে? যদি না আছে, লেটস টেক আ ইউ-টার্ন। এখনো সময় আছে, এভাবেও ফিরে আসা যায়। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই বোধটা তৈরি করতে হবে। এই বোধটা তৈরি এই জন্য করবেন কি মানুষ সবকিছু পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেনি এমন কিছু, বলেছি, যা মানুষ পারে না। আর দা অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। আপনি কালকের দিনটা যদি ভালো চান, আজকের দিনটাকে আপনাকে ব্যবহার করতে হবে। এই আজকের দিনটাকে ব্যবহার করবেন, এই দেশের বিবর্তন হবে, সভ্যতার বিবর্তন হবে। পৃথিবীতে ভারতবর্ষ একটা দারুণ জায়গা নেবে আপনার জন্য। পুরো একটা মানুষের জন্য একটা দেশকে চিনবে। এটুকু শুধু সময়ের অপেক্ষা। আমি এই কথা বলে আমি কাজগুলো দেওয়া শুরু করব। কি আমার খুব ভালো লাগবে এখানে যারা বসে রয়েছেন, এই মানুষগুলোর মধ্যে কোন একজনের সন্তান, কোন একজন এখানে স্টুডেন্ট বসে রয়েছে, বা বাড়ি গিয়ে যাকে আপনি ভালো ট্রিটমেন্ট করবেন, তার জন্য আগামী 10 বছর পরে এই চোপড়া লালবাজারকে সারা ভারতবর্ষ চিনবে। কারণ একটা মানুষ একটা দেশ, একটা মানুষ একটা মানচিত্র, একটা মানুষ একটা পৃথিবী। আমি আমার কয়েকটি কনফারেন্সে বলেছি, একটু আওয়াজ দেবেন। আপনারা বলেন তো, কি আর্জেন্টিনা বললে একজনের কথা মাথায় আসে? বলতে পারবেন কার কথা মাথায় আসে? ম্যারাডোনার কথা মাথায় আসে, ইজন্ট ইট? পর্তুগাল বললে একজনের কথা মাথায় আসে, কি আছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বলতে পারবেন পর্তুগালের মেয়রের নাফা মন্ত্রী, তার কি নাম আমরা জানি না। আমরা একটা মানুষ মানে আমরা পর্তুগালকে চিনে ফেলেছি। ম্যারাডোনা বললে আর্জেন্টিনার কথা মাথায় আসে, আর কিছু মাথায় আসে না। একটা মানুষ একটা দেশ, একটা মানুষ একটা মানচিত্র, একটা মানুষ একটা পৃথিবী। এখান থেকে এমন একটা মানুষ তৈরি হবে যে আগামী দিনে পুরো ভারতবর্ষ তার জন্য অন্য পৃথিবীর দেশগুলো ভারতবর্ষকে চিনবে ইনশাআল্লাহ। আমার এটি বিশ্বাস করতে ভালো লাগে যে আরো 5 বছর পরে জাকির হোসেন বাবলু সাহেবরা আবেদিন হক আদিকে আরেকবার নিমন্ত্রণ করবে এখানে। আর এই মঞ্চে অনেক বড় হবে, এই মাঠে জায়গা দেওয়া যাবে না। আর এখানকার কৃতি সন্তানদের পুরস্কৃত করা হবে। তারা WBCS, IAS, IPS হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। আর এখান থেকে আমি এসে একটা ফুলের তোড়া তাদের হাতে তুলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই স্বপ্ন রেখে গেলাম, এই কথাগুলো বলবার এবং শোনবার আপনার মনোযোগ তখন তৈরি হবে যদি বিশ্বাস করতে শুরু করেন। এই মস্তিষ্কটাকে যদি আপনি দেখেন যে আপনার ভগবান, আপনার ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন। বিজ্ঞানীরা বলছে মস্তিষ্ক যদি একটা তৈরি করা যেত তাহলে 5,000 কোটি টাকা লাগতো। কত বললাম? 5,000 কোটি টাকা। ইটস নট ম্যাটার অফ জোক। 5,000 কোটি টাকার মালিক আপনি, আমিও 5,000 কোটি টাকার মালিক। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে সেটা 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। আবারও বলছি, আই রিপিট, 2,000 কোটি কিলোওয়াট। সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে, আর কিছু বিদ্যুৎ বিদেশে বিক্রি করে আমরা ওখান থেকে রেমিটেন্স নিতে পারি। এরকম একটা পৃথিবী, এরকম একটা জীবন আমাদের দেওয়া হয়েছে।
আপনারা জানবেন কি আমরা সারাদিনে যে শ্বাস প্রশ্বাস নেই 17,208 বার থেকে 23,609 বার একটা মানুষ প্রতিদিন শ্বাস নেয়। একবার দমের কষ্ট যার তাকে একবার শ্বাস নিতে বলবেন যে কতটা কষ্ট হয়। গবেষণা জানাচ্ছে যে এই পরিমাণ অক্সিজেন যদি বাজার থেকে কিনতে হতো তাহলে 3.5 লক্ষ টাকা লাগতো। 3.5 লক্ষ টাকা প্রতিদিন আমি আর আপনি 3.5 লক্ষ টাকা এখান থেকে ফ্রি পাচ্ছি শুধু রাত হয় বলে। আপনাকে প্রতি 3 মাস অন্তর ইলেকট্রিসিটি বিল দিয়ে যায় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, শুধু রাত হয় বলে কত টাকা আপনাকে দিতে হয় চিন্তা করতে পেরেছেন? এত কিছু প্রকৃতি থেকে পাচ্ছি, তারপরেও আমরা কিছু মানুষ বলে চাই আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ। এখন কোন আয়নাতে দেখেছেন আপনার কপাল খারাপ, আর কোথায় লেখা রয়েছে আপনার ভাগ্য খারাপ? মিথ্যে কথা। একটা কথা সুন্দর রয়েছে ইংরেজিতে, ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে জন্ম দিয়েছে পৃথিবীতে, ভগবান যখন আপনাকে জন্ম দিয়েছে পৃথিবীতে, সব দিয়েছে, দুটো চোখ, দুটো হাত, দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন, আর একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে শরীরের মধ্যে, সেটাকে উইল পাওয়ার বলে। কি বলে? উইল পাওয়ার। বাংলায় ওটাকে ইচ্ছা শক্তি বলে। এই ইচ্ছা শক্তির বলে এতগুলো কিছু ব্যবহার করে আপনি এখান থেকে বেরিয়ে কোন একটা মানুষের গলায় ছুরি ধরতে পারেন, আবার কোন অসহায় মানুষকে একবেলা খেতে দিতে পারেন। এই দুটোই আপনি পারেন। কোনটা করবেন দ্যাট ইজ ডিপেন্ড আপন ইউ। এটা আপনার এই ইচ্ছা শক্তি আমাদেরকে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে পরীক্ষাগার বলা হয়। সম্মানিত উপস্থিতি, নিজের ইচ্ছা শক্তিটাকে পজিটিভলি রাখলে এই পুরো শরীর আপনাকে ওই সঙ্গ দিতে থাকে। পুরো শরীরের 650টা মাংসপেশি ওইদিকে আস্তে 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 চলতে থাকবে। সুতরাং এই শরীরের 650টা মাংসপেশিকে আপনি কি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন, এই মস্তিষ্ককে আপনি কি চিন্তা ভাবনা দিয়ে রেখেছেন, নিজের শরীরটাকে কত পজিটিভলি ভাবছেন, তারপরে না আপনার জীবনে একটা দুর্দান্ত কিছু ঘটবে। সকালবেলা উঠি খাই দেয় কিছু একটা শুয়ে পড়ি আর শুয়ে পড়ি, সকালবেলা উঠি খাই দেয় কিছু একটা করি আর শুয়ে পড়ি। এই চিন্তা ভাবনা থেকে আমাকে বেরোতে হবে। দূর থেকে যে কোন এক বন্ধু আমার কথা শুনছেন আর ছোট্ট একটা বিজনেস করেন, আগামী তো এই বিজনেসটা এত সুন্দর করে করবেন, এত সুন্দর করে করবেন, এত সুন্দর করে করবেন, আগামী 5 বছরের সাথে সাউথ কোরিয়ার সাথে একবার আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হবে ইনশাআল্লাহ। আগামী 10 বছরের মধ্যে চায়নার সাথে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করবেন। এরকম একটা দুর্দান্ত স্বপ্ন নিয়ে কাজে নামলে দেখবেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আপনি একটা দুর্দান্ত জায়গাতে পৌঁছে যাচ্ছেন। মস্তিষ্ককে একটু আগে আপনার এই এক্সপ্লেনেশন দিলাম কি এত দুর্দান্ত কিছু আমাদেরকে দেয়া হয়েছে শরীরের মধ্যে। এই মানব শরীরকে যদি আপনি দেখেন, দেখবেন যে আমাদের যে শিরা রয়েছে এটাকে যদি খুলে খুলে রাখা হতো তাহলে গবেষণা জানাচ্ছে কি 11 একর জমি লাগতো, 11 একর জমি লাগতো। এখানে সব শিরাগুলো এরকম জড়ানো পেছানো। একটা হেডফোনকে পকেটে দেবেন আর বের করবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে। শরীরের এইগুলো ছাড়িয়ে যায় না, এত কিছু দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে। সুতরাং এই এত কিছু যখন পেয়েছি, তারপরেও আপনার কোনো অধিকার নেই এটুকু বলার যে আমার কপাল খারাপ আর আমার ভাগ্য খারাপ। এগুলো আমরা আমাদেরকে অজুহাত দিয়ে রাখি। সম্মানিত উপস্থিতি, মস্তিষ্কের দুটো সেল আছে, অনেক কিছু আছে। একটা সেল, তার মধ্যে একটা সেল চিন্তা করে আর একটা সেল হচ্ছে প্রোগ্রাম করে। ভালো করে শুনুন, একটা সেল চিন্তা করে আর একটা সেল হচ্ছে প্রোগ্রাম করে। অর্থাৎ আপনি যেরকম ভাববেন মস্তিষ্ক আপনাকে ওই দিকে নিয়ে যাবে। যেমন আপনি যদি আজকের পরে চিন্তা করেন, কাজকাম সারার পরে যখন আপনার সন্তান পড়তে বসছে, আপনার তখন স্টার জলসা সিরিয়াল বাদ দিয়ে মনে হবে, মস্তিষ্ক বলে দেবে, শোন না বলেছিলিস তো ভালো মা হবি, যা সন্তানের পাশে বস। ভালো বাবা হবো বলবেন, দেখবেন চায়ের দোকানের একটা চা কম খেতে ইচ্ছে করছে আর মস্তিষ্ক বলে দিচ্ছে, বলেছিলিস তো ভালো বাবা হবি, 3 টাকার একটা পেন নিয়ে যা মেয়ের কাছে গিয়ে বস, ও পড়ছে। আপনার মধ্যে একটা অ্যাংজাইটি আসবে, বেশিক্ষণ বাইরে থাকতে ইচ্ছে করবেন না, কারণ আপনি আপনার ব্রেনকে বলে দিয়েছেন কি ভালো মা হবেন, ভালো বাবা হবেন। কোন স্টুডেন্ট যদি আজকে এখান থেকে একবার বুকের বাম পাশে একটা অঙ্গীকার করে নেয়, আমি আমার বাবাকে ভালো রাখবো, আমি আমার মাকে ভালো রাখবো, ও বেশিক্ষণ ঘুমাতে পারবে না। সকালবেলা দেরিতে ঘুম ভাঙলে ওর মধ্যে একটা অস্বস্তি হবে যে আমি তো প্রমিস করেছিলাম সবচেয়ে সেরা স্টুডেন্ট হব, সবচেয়ে ভালো সন্তান হয়ে বাবাকে ভালো রাখবো, মাকে ভালো রাখবো। মস্তিষ্ককে ইনস্ট্রাকশন দিতে হয়, নইলে ও যেন তেন প্রকারণে কাজ করে চলে যায়। এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখবেন আগামীকাল আজকে বাড়ি ফিরে দেখবেন রাত 2টোর সময় অ্যালার্ম দিবেন, আর এখানকার কাছাকাছি রেল স্টেশন থেকে আপনি ট্রেন ধরে 3টের সময় ট্রেন ধরে কলকাতা যাবেন। দেখবেন রাত 2টোর সময় অ্যালার্ম যখন আপনার সেট করা ঘুমিয়ে পড়েছেন, বেশিরভাগ মানুষের 1:55 ঘুম ভেঙে যায়, নিচে উঠে অ্যালার্ম
অ্যালার্মটা অফ করে দেয়, বেশিরভাগ মানুষের হয়। কারণ আপনি ঘুমাচ্ছেন, ব্রেনকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোকে দুটোই উঠতে হবে। ব্রেন কিন্তু কখনো ঘুমোয় না, ব্রেন 24/7 কাজ করে। আপনি ঘুমাচ্ছেন, ও কাজ করে যাচ্ছে। সুতরাং আপনি ইনস্ট্রাকশন কি দিয়ে রেখেছেন, এটা আপনি আরেকটু সহজ ভাবে বোঝায়। আপনারা আমার কোন কনফারেন্সে কথাগুলো শুনে থাকতে পারবেন যে এখানে যা মানুষ রয়েছে নাটক সিনেমা দেখেননি এরকম খুব একটা হয়নি। আপনারা নাটক দেখেছেন, সিনেমা দেখেছেন এবং কেঁদেছেন। নাটক সিনেমা দেখে কাঁদিনি এরকম খুব কম আছে। এরকম গলার কাছে একটা কান্না দলা পাকায়, চোখ ভিজে যায়। এখন শাশুড়ি অত্যাচার করছে বৌমাকে, এখন চুলের মুঠি ধরে বৌমাকে মারে। আর আপনার আর আমার কি কষ্ট সামনে সিনেমা দেখতে বসে। আহা কি দজ্জাল শাশুড়ি, বৌমাকে কি কষ্ট দেয়, বৌমার কত কষ্ট, সারাদিন শ্বশুর বাড়িতে যন্ত্রণা দেয়। আপনার গলার কাছে কান্না দলা পাকায়, আপনার চোখ ভিজে যায় এবং আপনার কষ্টের শেষ নেই। কিন্তু দেখুন, আপনি এটা ভেবে দেখতে বসছেন যে ওইটা নকল, অভিনয় করছে, তাই না? আপনি আর আমি যখন কেঁদে আমাদের চোখ ভেজাচ্ছি, তখন ওই শাশুড়ি ওই বৌমাকে এরকম চুল ধরে দৃশ্যটা শুট করার পরে একসাথে চা খায় আর বলছে, কি বৌমা কেমন দিলাম শুটটা, দারুণ না? ওরা কিন্তু আড্ডা মারছে। আমি আর আপনি কেঁদে ভাষাই। এই জন্য কেঁদে ভাষাই যখন বসছেন তখন এটা ভেবে বসছেন না যে ওইটা নকল। আপনি আপনার ব্রেনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ওই বৌমা অত্যাচারিত হচ্ছে, শাশুড়ি মারছে, তার মানে বৌমার কষ্ট হচ্ছে। এটা ব্রেনকে যখন বলে দিচ্ছেন, ও বিভিন্ন হরমোনাল ডিসফাংশনস করে আপনার চোখে জল এনে দিচ্ছে। এইটা হচ্ছে ব্রেনের কাজ। সুতরাং যেরকম ইনস্ট্রাকশন দেবেন, ও ব্রেন কিন্তু আপনাকে ওই রকম কাজ করতে থাকবে। আজকের পর থেকে একটু ভেবে নেন না যে সেরা বিজনেস পার্সন হব, আমি সেরা গায়ক হব, আমি সেরা সবচেয়ে বড় বিজনেস পার্সন হব, চাকরি করব, সবচেয়ে সেরা এখানকার মানুষ তৈরি হব, সবচেয়ে সেরা প্রোডাক্টিভ পিপল হব, সবচেয়ে সেরা বাবা হব। এখান থেকে প্রত্যেকেই দেখবেন আগামী কিছু সেকেন্ড পর থেকে আপনার ব্রেন ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেছে যে ভালো মানুষ হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও। কোথা থেকে শুরু করছেন এটা দূরে, কিন্তু এখান থেকে শুরু কি করা যায়? যে শুরু করার জন্য মহান হতে হয় না, শুরু করার জন্য মহান হতে হয় না। আপনাকে শুরু করতে হবে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য, শুধুমাত্র শুরু করতে হয়। শুরু করার আলাদা করে কোনো ছোট জায়গা বড় জায়গা হয় না। যারা বলে তারা শুধুমাত্র অজুহাত দেয়। আপনারা গৌরী প্রসন্ন মজুমদারের কথা শুনে থাকবেন। বাংলা গানের ইতিহাসে এই মানুষের কথা, গান লেখা গান কেউ শোনেনি, এরকম হয় না। গৌরী প্রসন্ন মজুমদার হাওড়া স্টেশনে বসে রয়েছেন, আর উনি চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যাচ্ছেন। ট্রেন ছাড়তে একটু লেট হয়েছে। ওনার কি মনে হলো, দুটো গানের লাইন মাথায় এলো। ওনার কাছে কলম রয়েছে কিন্তু কাগজ নেই। সিগারেটের প্যাকেটটা বের করে উনি সিগারেট গুলোকে রেখে প্যাকেটটা মাঝখান থেকে ছিঁড়ে ওখানে দুটো লাইন লিখলেন যে সেই 7 জন নেই আজও, টেবিলটা আজও আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। একটা গান মানুষটাকে কোথায় পৌঁছে দিয়েছে। ওইটা নচিকেতা ঘোষের পুত্রের কাছে পাঠিয়ে দিল, মান্না দে গিয়ে ফেললো। আর বাংলার কালোজয়ী গানের ইতিহাসে একটা দুর্দান্ত অবস্থান নিতেন। উনি যদি মনে করতেন ট্রেনে বসে লেখা যায় নাকি, তাহলে হতো না। এই চোপড়ার লালবাজার দাসপাড়াতে বসে দুর্দান্ত অবস্থান বানানো যায়। মাইক্রোসফট যে বিরাট বড় কোম্পানি এবং পুরো পৃথিবী রুল করছে একটা সার্টেন ইস্যুতে, তারা শুরু করেছিল একটি গ্যারেজ থেকে, কিছু ভাঙাচোরা গাড়ি ছিল, সেখান থেকে শুরু হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এখান থেকেও এভাবেও ফিরে আসা যায়, এই বোধ কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে যে এখান থেকে আজকে এই অনুষ্ঠানটা যখন হচ্ছে, তখন এখান থেকে কেউ না কেউ একজন বদলাবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি কিছু ঘটান না, এমনি এমনি কিছু হয় না। এখানে এই জাকির হোসেন বাবলু সাহেবরা একটা অর্গানাইজেশন করবে, আপনারা এখানে আসবেন, এখানে কিছু সম্মানিত অতিথি কথা বলবেন, আমি এখানে আসবো, আর কিছু একটা হয়ে সবাই যার যার বাড়ি যাবো, আর কিছুই হবে না, এরকম হয় না। যদি এখান থেকে কেউ না বদলাতো, তাহলে দুর্যোগের কারণে অনুষ্ঠানটা বাতিল হয়ে যেত। আমাকে এখান থেকে ফোন করে বলতো, স্যার আজকে এই প্রোগ্রামটা হচ্ছে না, আপনাকে আগামীতে ডাকবো। অনেক হয় এরকম। আমি জানি ওখান থেকে কোনো বদলের ইতিহাস তৈরি হবে না। ইতিহাস যদি তৈরি হয়, তাহলে এরকম একটা ছোট্ট জায়গা থেকে হয়, আর কিছু হচ্ছে মানে কিছু একটা ঘটবে। এমনি এমনি কিছু হয় না। এখানে কোনো একজন মা আজকে বদলাবে, কোনো একজন বাবা আজকে বদলাবে, কোন একজন স্টুডেন্ট আজকে বুকের বাম পাশে একটা বিরাট বড় স্বপ্ন নেবে, আমি আমার আব্বাকে ভালো রাখবো, আমি আমার মাকে ভালো রাখবো, আমি সবচেয়ে শ্রেষ্ঠ হব। এরকম একটা ইস্যুস, একটা প্রতিশ্রুতি নেবে বলে আজকে অনুষ্ঠানটা এখানে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই জায়গার পালস গুলো আপনাকে আমাকে বুঝতে হবে। মির্জা গালিবের কথা শুনে থাকবেন। আমরা মিড 1918 সেঞ্চুরির ইতিহাস জানতে গেলে এই মানুষটাকে ছাড়া জানা যায় না। দুর্দান্ত একটি কথা বলেছেন। গালিবের লেখার স্টাইল হচ্ছে, গালিব নিজের সাথে নিচে কথা বলে।
গালিব একটা সময় লিখতে লিখতে বলছে, ওহে গালিব জীবনে কি এমন করলে, ওহে গালিব জীবনে কি এমন করলে, নগ্ন হয়ে পৃথিবীতে এসেছিলে আর একটা কাফনের কাপড় পরবার জন্য এত কি করলে। বুঝতে হবে, এত বড় মানুষ যখন এই অনুযোগ করছে, এই আক্ষেপ করছে, তখন আমাকে আর আপনাকে আরেকটু সচেতন হতে হয়। গালিবের আরেকটা সুন্দর লেখা, উনি ওনার দাস্তানবুতে লিখছেন যে গালিব জীবনে একই ভুল বারবার করেছে, গালিব জীবনে একই ভুল বারবার করেছে, মুখে পড়েছে ধুলো আর পরিষ্কার করেছে আয়না। আমরা বেশিরভাগ মানুষ তাই করি, আমরা আমাদের মুখে ধুলো পড়ে আমরা আয়না পরিষ্কার করতে চাই, আমরা কখনো নিজেদেরকে রেকটিফাই করার চিন্তা করি না, সেই জন্য আমাদের জীবনটা এরকম একটা জায়গায় থেকে যায়। সম্মানিত উপস্থিতি, এই উত্তর দিনাজপুরের চোপড়ার লালবাজার দাসপাড়াতে আমি জানি এখান থেকে একটা ইতিহাস তৈরি হবে, কারণ ইতিহাস কলম দিয়ে লেখা হয় না, ভালো কলমের কালি দরকার নেই, দামি কালি দরকার নেই, ইতিহাস পরিশ্রম দিয়ে লেখা হয়, ইতিহাস পরিশ্রম দিয়ে লেখা হয়। এইরকম এই দাসপাড়ার এরকম একটা সুন্দর জায়গা থেকে কেউ কেউ ইতিহাস তৈরি করবেন আপনারা, এবং এটি একটি দুর্দান্ত অবস্থানে যাবে। আমার বিশ্বাস করতে ভালো লাগে, এরকম প্রোডাক্টিভ পিপল যারা তৈরি হবে, আমি মনে হতে পারে কেন বদলাবো, তাহলে কেন সকালবেলা উঠবো, খাবো না দাবো না, কিছু একটা করবো না, শুধু শুয়ে পড়বো, এই চিন্তা বাদ দেবো কেন? এর কারণগুলো আমি আপনাকে কথায় কথায় জানাই। পৃথিবী বদলে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে পৃথিবীর পালস এইখানটাতে বসে অনুভব করা কঠিন। আপনারা জানবেন যে এই পৃথিবীর বদলটা এত দ্রুত হচ্ছে যে এই বদলের সাথে যদি আপনাকে এগোতে হয়, এর এভলিউশনের সাথে যদি আপনাকে চলতে হয়, আপনাকে নিজেকে বদলাতে হবে। এখন কিরকম বদলাবেন? আপনারা জানেন যে এই যে মোবাইলে আপনারা ছবি তুলছেন, এই যে মোবাইলে আপনারা ভিডিও করছেন, দেখবেন যে আগামী 1 বছরের মধ্যে একটা মোবাইল আসবে, আর ওই মোবাইলটা হাতে নেবেন, এরকম হাতে নেবেন আর ভাববেন ফেসবুক। শুনে রাখুন, আমি বলবেন বলিনি কিন্তু, এখন ভয়েসে বলা যায়, দরকার নেই, এরকম হাতে নেবেন আর ভাববেন ফেসবুক ও খুলে দেবে। এরকম মোবাইলটা নিয়ে এরকম হাতে নেবেন আর ভাববেন ইউটিউব ও খুলে দেবে। নিউরাল লিঙ্ক বলে একটা সফটওয়্যার জুড়ে যাচ্ছেন, হাতে নেবেন ও মস্তিষ্কে একটা ইনস্ট্রাকশন পাঠাবে, আর মস্তিষ্ক এখানে ভাববে আর ও এখান থেকে বার্তা পাঠিয়ে ফোন থেকে খুলে দেবে। কেন ইমাজিন এরকম পৃথিবী আসছে। কাগজের টাকা দিয়ে দাসপাড়া বাজারে একটু পরে চা খাবেন, দেখবেন 1 বছরের পরে, শুনে রেখে দেন, আমার কথা মনে হবে আদি স্যার পাগল হয়ে গেছে, 1 বছর পরে এই কাগজের টাকা থাকবে না, ব্যাংকে যাবেন একটা সংখ্যা দেবে, যত সংখ্যা তত টাকা, টাকা কমছে সংখ্যা কমছে, কাগজের টাকা আর থাকবে না। আপনি আর আপনার সন্তান কি আগামী 5 বছরের মধ্যে এই পরিবর্তনের সাথে যুদ্ধ করার জন্য তৈরি? যদি না থাকেন একটা ইউটার্ন নিয়ে নেন। আপনারা জানবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনার আর আমার মতন একটা মানুষ বানানো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাছে 5 মিনিটের খেল, 5 মিনিটের খেল। কেন ইমাজিন এরকম একটা মানুষ বানিয়ে দেবে। গবেষণা জানাচ্ছে আগামী 10 বছরের মধ্যে এখনকার 70% প্রফেশনই থাকবে না, যেটা মানুষ করে কমে খাচ্ছে। যাবে কোথায়? আমাদের এই যে রক্ত মাংসের টিচারদের থেকে এখন যন্ত্র মানবরা ভালো পড়াচ্ছে। কেরালার একটি স্কুলে, আইরিশ স্কুলে একটি মেয়ে পড়াচ্ছে যে যন্ত্র মানবী, মেশিন উইম্যান এসে পড়িয়ে দিচ্ছে সুন্দর। ভাবেন একবার যে কর্মসংস্থানটা ওই জায়গাতে একজন টিচারের হতো, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আপনি জানবেন কি ইউক্রেন বলে একটি দেশ আছে, যেই দেশে বিদেশ মন্ত্রকের মুখপাত্র এখন একটি যন্ত্র মানবী, যার নাম ভিক্টোরিয়া শি। সে এসে একটা স্টেটমেন্ট দেয় আর পুরো পৃথিবী বুঝতে পারে যে ইউক্রেনের এই পৃথিবীতে ইউক্রেনের অবস্থানটা কোথায় আছে। এটা আমাকে বুঝতে হবে। সুতরাং আপনার আর আমার মধ্যে যে একটা চিন্তার ভিন্নতা রয়েছে, এই ভিন্নতাটাকে পজিটিভ ইস্যুতে নিয়ে যেতে হবে। আপনারা জানবেন যে আমেরিকার রাস্তায় কেউ একদিন ইউটিউবে দেখে নেবেন যে একটি ওলা ক্যাব ভাড়া করবেন, আর একটা ওলা ক্যাব এসে এরকম জায়গায় দাঁড়াবে, আর আপনি দেখবেন কেউ নেই, উইন্ডো স্ক্রিনে কয়েকটা শব্দ আছে, এরকম টিপবেন আর দরজা খুলে যাবে, আপনি বসবেন, ও আপনাকে মিশিগানের হোটেলের সামনে নামিয়ে দেবে, কোনো ড্রাইভার নেই। হাজার হাজার লোক তো ড্রাইভারের চাকরি করতো, তাই না? কর্মসংস্থান বাড়ছে না কমছে? একটু আওয়াজ দেবেন। কি হচ্ছে? কমে যাচ্ছে। এই দাসপাড়াতেই দেখবেন আগে 200 জন পুকুর কাটতো, 200 জন দেখতো, এখন কতজন পুকুর কাটে? কতজন পুকুর কাটে? একটা জেসিবি নিয়ে কতজন কাটে? 1 জন কাটে, আর 399 জন দেখে। কর্মসংস্থান বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। বুঝতে হবে আপনাকে, এই যে এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে এত কর্মসংস্থান কমে যাচ্ছে, তাহলে আগামী দিনে কি আসবে? আসবে সাবস্টিটিউশন, আসবে বিকল্প আসবে। কিন্তু বিকল্প তারা পাবে, বিকল্প তারা পাবে যারা বেস্ট, যারা সবচেয়ে সেরা। আপনারা ডিগ্রিজ পড়েছেন, আপনারা ডিগ্রিজ পড়েছেন, সুপারলেটিভ হতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু বিকাম সুপারলেটিভ। 2000 সালে ছিল গুড হলে চলে যেত, 2010 সালে বেটার হলে চলে যেত, 2024 সালে ইউ হ্যাভ টু বিকাম best one,
বেস্ট ছাড়া আর কোনো জায়গা নেই। ভেরি সিম্পল, আপনি স্বীকার করলেও সত্যি, না করলেও সত্যি। আপনাকে সুন্দর হতে হবে, সব দিক থেকে সুন্দর একটি মানুষ তৈরি হলে এই পৃথিবী বুকচিতি আপনাকে জায়গা করে দেবে। আর নইলে সারাদিন অনুযোগ আর আক্ষেপ করে যেতে হবে আমার কপালটা খারাপ। পৃথিবীর এত বদল যখন হচ্ছে তখন প্লিজ এই বদলের সাথে একটু সঙ্গত রাখুন। আমার মনে হয় আপনার জীবনটা খুব দ্রুত সুন্দর হয়ে যাবে। সূরা নাজম আয়াত নাম্বার 39, সূরা নাজম আয়াত নাম্বার 39, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইন কোরআন, মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। এর থেকে তো বড় মোটিভেশন আর হয় না। সুতরাং এত চেষ্টা করবেন, এত চেষ্টা করবেন কি আপনার কাছে একটা সময় পরে ঠিক ওই জিনিসটা ধরা দেবে, ঠিক ওই জিনিসটা ধরা দেবে। এই জিনিসটা আপনাকে বুঝে যেতে হবে কি अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। আজকে যদি এখানে বসে থাকেন আর ভাবেন কি আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নেব, পুরো পৃথিবী আপনাকে ওটি দেওয়ার জন্য তৈরি থাকবে, কি প্রমাণিত আর এটি সত্য। হেরোদের কাছে, হেরে যাওয়া মানুষের কাছে, হেরে যাওয়া মানুষের কাছে পৃথিবীর শুধু অনুযোগ থাকে। এই পৃথিবী বোঝা মানুষ পছন্দ করে না, শুনতে খারাপ লাগবে। ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে, বিশ্বাস করুন, ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। যেই মানুষটাকে সবাই ভালোবাসে ও যোগ্য বলে ভালোবাসে, অন্য একটা মানুষকে ওই মানুষ ভালোবাসতে যাবে না। সুতরাং এটি আদায় করে নেওয়া আপনার আর আমার দায়িত্ব। আমি একটা ছোট্ট কথা বলি, এই এলাকার আর্থসামাজিক পরিবেশের সাথে খানিকটা যাবে যে হতে পারে এখনকার ছেলে মেয়েদের যে টেন্ডেন্সি কি দেখবেন এখানেও আছে, 9, 10, 11, 12, 8 পড়ে ওরা রিলেশনশিপে যায়, প্রেম করে, ভালোবাসা করে, পড়াশোনা করে না। এরকম বহুবার দেখেছি। একটি ক্লাস 9, 10 পড়া মেয়ে বিয়ে হয়ে যায়। প্রথম দিকে বাবা মায়ের উপরে রাগ হতো যে এত ছোট বয়সে কেন বিয়ে দেয়। তারপরে দেখলাম যে আসলে না, বাবা মায়ের দোষ নয়, ও এমন এমন কিছু কাজ করে বাবা মা আসলে মান সম্মান যাওয়ার আগে বিয়ে দিয়ে দেয়। বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ি যায়, 1 মাস কোনোভাবে সংসারটা চলে। ঠিক 1.5 মাসের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করে, মারামারি করে, আর স্বামী একটা সময় পরে বলে দেয় যে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি তোমার নয়, যাও এখান থেকে বেরিয়ে। ও অভিমান করে ব্যাগটা গুছিয়ে ও বাড়ির পথে হাঁটা করে। বাড়িতে এসে, বাপের বাড়ি এসে মাকে সব খুলে বলে। মা জানো, কাঁদে আর বলে মা জানো ওখানে আমার কেউ সম্মান করে না, মা আমাকে খোঁটা দিয়ে কথা বলে, আমাকে মারধর করে। তো মা সব শুনে টুনে বলেছে মা ঠিক আছে দাঁড়া, তোর বাবা বাড়ি আসো। ও অপেক্ষা করে, রাতের বেলা যখন বাবা আসে পথ চেয়ে থাকে, বাবা আসলে বাবার সাথে সব কেঁদে কেঁদে খুলে বলে। বাবা সব শোনার পরে বলে যে মা কি করবি, মেয়েদের জীবন মেনে নিতে হয়। সকালবেলা বাড়ি যায়, ভোর হয়, ওই ব্যাগটা নিয়ে আবার বাড়ির পথে যায়। গিয়ে মাঝ রাস্তায় ধপ করে ব্যাগটা ফেলে ও একবার ভাবতে শুরু করে যে স্বামীও বলেছে বাড়ি যা আর বাবাও বলছে বাড়ি যা, যাবো কোথায়। মেয়েদের আসলে বাড়ি হয় না, মেয়েদের আসলে বাড়ি হয় না, মেয়েদের আইডেন্টিটি হয়, মেয়েদের পরিচয় হয়, মেয়েদের যোগ্য হতে হয়। ভালোবাসা পেতে গেলে এরকম যোগ্যতা লাগে, যদি না লাগে কারো বোঝা হয়ে থাকতে হয়। সম্মানিত উপস্থিতি, একটা কথা কানের মধ্যে গুঁজে দিন, কেউ যদি একবার ভেবে ফেলে যে ওকে খেতে দিই বলে খেতে পায়, কেউ যদি একবার ভেবে ফেলে যে ওকে মারবো ধরবো তো এখানেই ফিরে আসবে, ওকে আমি না দিলে খাবে কে, ওখানে ভালোবাসা থাকে না, ওখানে থাকে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট। সম্মানিত উপস্থিতি, এই জায়গা কখনো যে ইয়াংস্টার মেয়েরা তোমরা আমার কথা শুনছো, যে ছেলেরা আমার কথা শুনছো, নিজের জায়গাটাকে তৈরি করে এত যোগ্য হতে হবে কোন একটি ছেলেকে যে কি পুরো পৃথিবী তোমাকে স্যালুট করতে থাকবে। এরকম যোগ্য মানুষ ছাড়াই লুতুপুতু মানুষের পৃথিবীতে দাম নেই। আপনি যাই বলুন, এই পৃথিবীর পরিবর্তনের সাথে আপনাকে পরিবর্তিত হতে হবে। ভারতবর্ষের 140 কোটি মানুষের একজন আপনি, পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আপনি একজন। আজকে পুরো পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস যদি কেউ লিখতে যেত তাহলে আপনাকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব হতো না। পৃথিবীর যে কোনাতে আজকে মানব সভ্যতার ইতিহাস কেউ লিখতে বসুক, আপনাকে বাদ দিয়ে আজকের ইতিহাস লেখা যায় না। আপনি এতটা দামি একটা মানুষ। আর প্রতিদিন গুমড়ে গুমড়ে মরে যাওয়ার চেয়ে প্লিজ একটা ঘুরে একবার দাঁড়িয়ে যান। Yes, I can prove myself. I can prove myself. Make your dreams high and it can make you fly there. স্বপ্নটাকে বড় রাখুন, সেই স্বপ্ন তোমাকে ওখানে নিয়ে যেতে সাহায্য করবে। এত সুন্দর একটা স্বপ্ন এখানে তৈরি করে রাখবেন। আমি আমার সব কনফারেন্সে একটা কথা বলে দিই, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। ভেরি সিম্পল, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। এটা একটু করে, ওটা একটু করে, ওটা একটু করে, সকালবেলা উঠে ভাবে কি খাবো, এরকমটি করবেন না। স্পেশাল করতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু বিকাম স্পেশাল। একটা কিছুতে এত স্পেশাল হবে পুরো পৃথিবী আপনার কাছে ঝুঁকে যাবে। যদি মনে করেন যে আমি পড়াবো তাহলে এত ভালো টিচার হবেন, এই তল্লাটে ওরকম কোন টিচার খুঁজে পাওয়া যাবে না। এত ভালো বিজনেস পার্সন হবেন, এই তল্লাটে এত ভালো বিজনেস পার্সন পাওয়া যাবে না। ঠিক এরকম ভাবে নিজের বোধ এবং চিন্তাকে সঞ্চালিত করে একবার দেখুন না। 15 ডেজ দেখবেন, আজকের আর 15 ডেজ আপনার মধ্যে
কতটা তফাৎ চলে আসে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর পরিবর্তন, আপনার শরীরের মধ্যে যে একটা বিরাট সক্ষমতা আছে এবং এবং এই যে একটা আগামী প্রজন্মের বিবর্তন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমার মস্তিষ্কের কার্যক্ষমতা যেভাবে আপনার কানে তুলে রাখলাম, এর পরে আমার মনে হয় না যে আপনি বুঝবেন যে পৃথিবীতে অসম্ভব বলে কিছু আছে। এইবার আমি আপনাকে কিছু কাজ দেবো, এই কাজটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিলাম, আর একটা এক্সট্রা 5। আমি খুব অল্প অল্প সময় নিয়ে কথা বলবো, আর কিছু সময় আপনার কানে যন্ত্রণা দেবো। এইটুকু আপনারা শুনে থাকবেন বলে আমার বিশ্বাস করতে ভালো লাগে। আমি স্টুডেন্টদের নিয়ে একটু কথা বলবো, আমি 2 নম্বর প্যারেন্টসদের নিয়ে একটু কথা বলবো, 3 হচ্ছে টিচারদের নিয়ে, অর্গানাইজেশন একটু কথা বলবো, এখানকার অথরিটিস এবং মোটিভেশন, এই 5টা বিষয় নিয়ে আমি খুব অল্প সময় কথা বলবো, উইদিন 20 মিনিটস এর মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। বিষয় হচ্ছে যে আমি যখন ছেলে মেয়েদের সাথে কথা বলি, আমি প্রথমে স্টুডেন্টদের নিয়ে কথা বলি, আর এই কথাটা আমি কাজ হিসেবে দিলাম। প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে, এই মস্তিষ্কের তো কোনো লিমিটেশন হয় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লুজিন, যা মানব মস্তিষ্কের থেকে মাত্র 0.02% কাজ করে। এই মস্তিষ্ক এতটা সক্রিয়, এর কোনো লিমিটেশন নেই। সুতরাং এটা একটু দিয়ে আপনারা এই কাজগুলো 1, 2, 3 করে এই মাথার মধ্যে আপনারা নিয়ে রাখবেন। আমি স্টুডেন্টদের জন্য কথা বলছি এবং প্যারেন্টস, টিচার এবং অথরিটি যারা রয়েছে এদের একটু একটু করে নার্চার করতে হবে এই কথাগুলো শুনো। নাম্বার 1, স্টুডেন্টদের প্রথম কাজ হবে, আমি তোমাদের জানিয়ে রাখি কি, বাবা মা হচ্ছে সোনার খনি। বাবা মা হচ্ছে সোনার খনি। কিসের? আশীর্বাদের সোনার খনি, দোয়ার সোনার খনি। দোয়া দিতে পারে একমাত্র এই পৃথিবীতে সবচেয়ে বেশি তোমার বাবা মা। বাবা মাকে কোনোদিন অসম্মান করা যাবে না, এটা মাথার মধ্যে প্রথমে ঢুকিয়ে রাখতে হবে। এটি যদি চলে যায় তাহলে যত ভালো পড়াশোনা করো, যত বড় জায়গায় যাও, ভালো টিউশনস নাও, বিশ্বাস করো ওই কামিয়াবি কখনো আসবে না। এটি স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। সন্তানদের বলি, কখনো মাকে চিৎকার করে বলবে না তুমি কিছু বোঝো, তুমি কিছু জানো। বাবাকে কখনো বলবে না যে কি করেছো আমাদের জন্য। কত হাড় ভাঙা কষ্ট হয় শুধু বাবা জানে, ওটা বাবা মা না হলে বোঝা যায় না। বাবা মাকে এটাও বলবে আর বড় ডাক্তার হবে, শুনে রেখো জীবনেও সম্ভব নয়। এই বাবা মাকে সম্মান করতে হবে। বাবা মার সাথে এমন ব্যবহার করবে যে বাবা এবং মা মন্দিরের প্রত্যেকটা পুজোতে যখন যাবে এবং প্রার্থনা করবে, সেই প্রার্থনার মধ্যে অবচেতন মনে তোমার নাম চলে আসবে। বাবা আর মা যতবার সিজদাতে যাবে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার বলার পরে ওই সিজদাতে একবার তোমার জন্য দোয়া করবে। এরকম ভাবে বাবা মার সাথে ব্যবহার করবে। 2, বা ছেলে মেয়েদের জন্য কি একটা বড় স্বপ্ন রাখো। স্বপ্নহীন মানুষ জঞ্জাল ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যে স্বপ্ন, যার মধ্যে স্বপ্ন নেই, সে একটা নিরেট, একটা বোকা মানুষ। সুতরাং স্বপ্নটা ধারণ করতে হবে। মস্তিষ্ক কি হয়, একটা স্বপ্ন দেখলে আর একটা স্বপ্ন পরের দিন চাপা দেয়, আর একটা স্বপ্ন পরের দিন চাপা দেয়, মূল স্বপ্নটা চাপা পড়ে যায়। যারা ছেলে মেয়েরা আছো এখানে বা বাড়ি গিয়ে আপনারা বাবা মায়েরা বলে দেবেন যে মা বা বাবা, একটা চিরকুটের মধ্যে তোমার স্বপ্ন লেখো, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় নার্স হব, বিশাল বড় বিজনেস পার্সন হব, নাসার বিজ্ঞানী হব। ওই চিরকুটটা নিজের পার্সের মধ্যে, নিজের বইয়ের ওপরে চেনে বা কোথাও একটা রেখে দিতে। যতবার তুমি ওই ওখান থেকে বই বার করবে, ততবার ওই চিরকুটটা বেরিয়ে আসবে আর লেখা থাকবে যে বিরাট বড় বিজ্ঞানী হতে চেয়েছিলে। যতবার মানি ব্যাগ থেকে টাকা বের করবে, ওই চিরকুটটা বেরিয়ে আসবে আর ভেবেছিলে যে বিরাট বড় বিজনেস পার্সন হবে। প্রতিদিন তোমাকে ওই স্বপ্নটা একটু একটু চালিত করবে তোমার স্বপ্নের দিকে। এভাবে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হয়। আজকের পর থেকে একটা চিরকুটের মধ্যে স্বপ্ন লেখা থাকবে, আর ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে স্বপ্নের দিকে তুমি এগিয়ে যেতে থাকবে। 3 নম্বর একটা কাজ দেবো, এটা আপনারাও বাড়িতেও বলবেন এবং ওদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। কি এটাকে ইবাদত বলে। কি ওরা যে স্কুলে পড়ছে, ওরা যে কলেজে পড়ছে, ওরা যে টিউশন যাচ্ছে, টিচার বা প্রফেসর, এই মানুষগুলোকে সম্মান করতে হয়। এই মানুষগুলোকে সম্মান করতে হয়। পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায় তাহলে সেটা টিচাররা চায়। ও যে স্কুলে পড়ে, যে টিউশনে যায়, সেখানে গিয়ে আসলে ও যদি দেখে যে টিচাররা পড়াচ্ছে বা কিছু করছে, ওর ব্যবহারটা কিরকম হবে এটা আপনাকে শিখিয়ে দিতে হবে। টিচারদেরকে রেসপেক্ট করা, এটা ওদের কাছে অবধারিত একটি ফরজ। টিচারদের রেসপেক্ট করা মানে এরকম নয় কি ম্যাডাম ভালো পড়ায়, পা দুটো জড়িয়ে ধরে বললাম ম্যাডাম হেভি ভালোবাসি আপনাকে। দিস ইজ নট দ্য রেসপেকটেশন। কি হবে কি টিচার যদি বলে বাবা এইটা ঠিক, তার মানে
মানে ওইটা ঠিক, বাবা ওখানে যাবে না ওইটা খারাপ মানে ওইটা খারাপ, এটা বুঝতে হবে। এই জিনিসটা আমাকে বুঝে যেতে হবে এবং ওদেরকে বোঝাতে হবে। 4 নম্বর, আমি মোবাইল নিয়ে একটু কথা বলবো এখন। মোবাইলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা জিনিস আমাদেরকে অনেক ভালো রাখতে পারে, খারাপ রাখতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এত পজিটিভ জিনিস আর কিছু নেই। একটা মোবাইল, এরকম 20,000 টাকার মোবাইল যদি আমার কাছে একটা থাকে, দেখবেন এটা দিয়ে কি করা যায় আমরা চিন্তাই করা যায় না, অথচ সারাদিন আমরা এমন কিছু সময় হতে দিই যেটা আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। মনোবিদদের কোটি কোটি টাকা দেওয়া হয় শুধু আপনি ওখান থেকে বেরোতে পারবেন না বলে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের একটা অ্যালগরিদম আছে, আপনি যেরকম যা পছন্দ করেন ও আপনাকে দেখে বুঝতে পারে, ও ওইদিকে চলে যাবে। আজকের পরে এখানে আমার সামনে দুজন দেখা করতে আসবেন এবং আমার নাম 2 বার উচ্চারণ করবেন, আবেদিন হক আদি স্যার, আবেদিন হক আদি স্যার। আপনি বাড়ি যাবেন আর দেখবেন ফেসবুকের নোটিফিকেশনে আমার নাম আর ছবি চলে এসেছে আপনার কাছে। এখন আপনি ভাববেন যে মানুষটি এলো কি করে, ও আইসিটি বলে একটা সফটওয়্যার আছে, কোন দিকে সব শুনতে পায়। এটা বুঝতে হবে আপনাকে যে এখন আমাদের মনোযোগটাকে চুরি করে নিচ্ছে। এখন মোবাইল আমি ব্যবহার করছি না, মোবাইল আমাকে ব্যবহার করছে, এই জিনিসটা আমাকে বুঝে যেতে হবে। মোবাইলটা কখনোই 4 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য কখনোই 40 মিনিটের বেশি মোবাইল দেখতে দেবেন না। বড়রা ওই একই রকম না দেখলে আরো বেশি ভালো, যদি দেখেন তো ওইটুক সময় কিন্তু প্রোডাক্টের বিষয় দেখতে হবে। আমার ইউটিউব হিস্ট্রি আপনি যদি দেখেন, এক্ষুনি সার্চ হিস্ট্রি দেখবেন, দুনিয়ার টপ 10 স্পিকারের কথা শোনা আছে আমার, যারা পৃথিবীর বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছে। আমার আরেকটা মোবাইলের গুগল হিস্ট্রি দেখেন, দেখবেন যে ভারতবর্ষের টপ 10 ইস্যু নিয়ে আমার পড়াশোনা করা আছে। এখন এটা কি করছে আমার বিষয়, আমি মোবাইল থেকে প্রতি মাসে আমাকে যে রেমিটেন্স পাঠায় ডলার দেয়, আপনারা ভিডিওস গুলো দেখেন বলে, এটা অনেক টাকা, আমার বেতনের থেকে অনেক বেশি টাকা দেয়, এটাকে আমি পজিটিভলি নিয়েছি। বিষয় হচ্ছে যে এটা আমাকে বুঝতে হবে যে আমি মোবাইলটাকে কিভাবে ব্যবহার করছি। মোবাইল কি করে ব্রেনের ইমাজিনেশন পাওয়ারটাকে নষ্ট করে দেয়, এ নতুন কিছু চিন্তা করতে দেয় না, এই মেজাজ দুঃখ করে দিলে যে পরিমাণ কষ্ট হয়। 1 মাইল ফেসবুকের রিলস আমরা যদি এরকম শোনাই, মস্তিষ্ক আগামী দিনে অত্যন্ত ও অস্বাস্থ্যকর একটা জায়গায় চলে যায়, ও নতুন ডিসিশন নিতে পারে না। সুতরাং কতটুকু দেখছি আর কি দেখছি এটা আমাকে বুঝে যেতে হবে, এইভাবে আমাদেরকে ডিল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বাচ্চাদের জন্য আরেকটু কাজ দেব কি, আপনারা জানেন কি মদ, গাঁজা, চরস, চুল্লু এইসব খেলে মস্তিষ্ক যে পরিমাণ ক্ষতি হয়। 1 ঘন্টার অশ্লীল ভিডিও মস্তিষ্ককে আগামী 1 মাস কোনো সিদ্ধান্ত নিতে দেয় না, আগামী 1 মাস উত্তেজিত থাকে, আগামী 1 মাসও কিছু মাথার মধ্যে ঢোকাতে পারে না এবং অসুস্থ বাচ্চা, অসুস্থ সন্তান বা অসুস্থ মানুষ হিসেবে গড়ে ওঠে। সুতরাং এইগুলোকে আমাকে বুঝতে হবে। আমি প্রত্যেককে বলে গেলাম আজকের পর থেকে রাতে শুতে যাওয়ার সময় ওযু করে শুতে যাবে এবং আয়াতুল কুরসি পড়ে তোমার ঈশ্বরের কাছে তুমি তোমার স্বপ্নটাকে জানিয়ে দিতে শুতে যাও। প্রত্যেককে বললাম কি প্রত্যেকটা প্রার্থনার সময়, প্রত্যেক কিছুতে আমি আবারও বলেছি কি ব্রহ্ম মুহূর্ত আমরা জানি কি বেদে আছে, উপনিষদে আছে, ঠিক সেরকম ভাবে ব্রহ্ম মুহূর্তটাকে ব্যবহার করতে হবে এবং যদি ব্যবহার না করি প্রোডাক্টিভিটি আসবে না, এই জিনিসটা আমাকে বুঝে যেতে হবে। সুতরাং এখান থেকে আমাকে বেরোতে হবে। অশ্লীল ভিডিওস, এই মদ, গাঁজা, চুরুস, চল্ল যেভাবে ক্ষতি করছে, এ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আমি 5 নম্বর বাচ্চাদের জন্য একটা কাজ দিই কি, কারো না কারো জীবনে বাঁচতে হবে, কারো না কারোর জন্য, কারো না কারো জীবনে বাঁচতে হবে। কি বাড়ি থেকে কোনো একদিন ওই পাড়ার আন্টি যে খুব অসহায়, যে একদিন আমাকে এসে বলেছিল দেখিস মা তুই অনেক বড় হবি, তার জন্য বাঁচতে হবে। আমার বাবার হাসি দেখার জন্য বাঁচতে হবে। বইয়ের পাতা সকালে খুলতে হবে যে আমি আমার মাকে অনেক ভালো রাখবো, এটার জন্য বাঁচতে হবে। ছোট্ট একটা গল্প বলি আপনাদের, খুব অল্প সময়ের মধ্যে আপনারা শুনে থাকবেন গল্পটি। আমি একটু বলি যে একটি ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, যেখানে ওই 8টা টিমের ফুটবল টিমের খেলা হবে। তো একটি স্কুলে একটি ছেলে পড়ে, তার খুব খেলবার ইচ্ছা, সে প্রতিদিন প্র্যাকটিস করে আর বাবাকে সে বলে বাবা জানো আমি অনেক বড় প্লেয়ার হবো বাবা, আমাদের স্কুলে একটা কম্পিটিশন হবে, আমি খেলবো বাবা, তুমি ওই খেলা বসে বসে দেখবে বাবা, আমি অনেক বড় হবো, তোমাকে অনেক গর্বিত করবো বাবা। এরকম ভাবে চলে। 8টা টিম সিলেকশন হচ্ছে 8টা স্কুলে। ওদের যেদিন টিম সিলেকশন হচ্ছে স্কুলে, দেখা গেল যে ওকে বাদ দিয়ে 11 জনের টিম হয়েছে আর ওকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে দিয়েছে। তারপরে মূল যে খেলা কিছুদিন পরে, প্রতিদিন স্কুলে প্র্যাকটিস হয় এরকম মাঠ, বাবার হাত ধরে ছেলেটা প্রতিদিন স্কুলে আসে আর বাবা এরকম জায়গায় বসে থাকে, ছেলে ওখানে প্র্যাকটিস করে আবার বাড়ি যায়। সন্ধ্যাবেলা ফেরার সময় বাবার কোড়ে আঙুলটা ধরে ছেলেটা যায় আর বলে বাবা
তুমি দেখো আমি অনেক বড় মানুষ হব বাবা, তুমি দেখো আমি অনেক ভালো প্লেয়ার হব বাবা। বাবা ওকে মাথায় হাত বুলিয়ে বলে যে তুমি অনেক বড় মানুষ হবে বাবা, অনেক বড় প্লেয়ার হবে, আমি তোমাকে আশীর্বাদ করি। প্রতিদিন আবার এরকম প্র্যাকটিসে আসে রিজার্ভ বেঞ্চে, ছেলেটা এখানে খেলে, বাবা ওখানে বসে থাকে, খেলা শেষ হয়, প্র্যাকটিস শেষ হয়, বাড়ি চলে যায়। এরকম করে করে খেলার দিন উপস্থিত হলো, প্রথম রাউন্ডের খেলা। ছেলেটা বাবার হাত ধরে মাঠের মধ্যে উপস্থিত হলো, একটা স্কুল নেমে গেল, ওদের স্কুল নামলো, ছেলেটা রিজার্ভ বেঞ্চে, বাবা ওই দূরে বসে খেলা দেখছে। ছেলেটার মনে হয় কখনো বোধহয় কোচ আমাকে নামাবে আজকে, কখনো বোধহয় কোচ আমাকে নামাবে। ছেলেটাকে নামায় না, প্রথম দিনে রেফারি বাঁশি দেয়, খেলা শুরু হয়ে যায়। ওদের স্কুলটা দুর্দান্ত খেলে এবং ওই দিন ওদের টিম জিতে যায় ওদের স্কুল। ছেলেটাকে নেওয়ার কোনো পরিকল্পনা হলো না। ছেলেটা সন্ধ্যেবেলা বাড়ি যাচ্ছে বাবার হাত ধরে আর বলছে বাবা তুমি দেখো আমি অনেক বড় প্লেয়ার হব। বাড়ি চলে যায়। সেকেন্ড রাউন্ডের খেলার দিন ছেলেটা স্কুলে আসে আর ছেলেটা রিজার্ভ বেঞ্চে বসে, বাবা দূরে বসে খেলা দেখে। আর খেলা শুরু হয়ে যায়, রেফারি বাঁশি দেয়, দুর্দান্ত খেলে। সেকেন্ড রাউন্ডে ওদের স্কুল জিতে গেল। ছেলেটাকে নামালো না। বাড়ি ফেরার সময় কোড়ে আঙুলটা ধরে বলছে বাবা বাবা আমি অনেক বড় প্লেয়ার হব, তুমি দেখো, তুমি বসে শুধু খেলা দেখবে বাবা, আমি দেখবো অনেক ভালো খেলবো। ও দোয়া দেয়, আশীর্বাদ দেয় যে বাবা তুমি অনেক বড় মানুষ হবে। আবার পরের দিন যখন সেমিফাইনাল খেলা, তখন ছেলেটা ভাবে আজকে হয়তো একটু নামাবে, আমার বাবা বসে থাকে খেলা দেখাবো। তো পরের দিন সেমিফাইনাল খেলা, দুটো টিম মাঠে নেমেছে, রেফারি বাঁশি দেয়, খেলা হয়, দুর্দান্ত খেলা হয়ে যায়। ছেলেটার স্কুল জিতে যায়, ছেলেটাকে আর নেয় না। ছেলেটা বিমর্ষ হয়ে সেদিন বাবার হাত ধরে আস্তে 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 বাড়ি ফেরে। 3 দিন পরে ফাইনাল খেলা। 3 দিন পরে ফাইনাল খেলা। হঠাৎ করে সকালবেলা প্র্যাকটিস হচ্ছে আর ছেলেটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে খেলার মাঠে এসে হাজির। তাকে কোচ দূরে দাঁড়িয়ে আছে, কোচের পা দুটো জড়িয়ে ধরে বলছে স্যার একটু খেলতে নেবেন আমাকে, স্যার প্লিজ, স্যার একটু খেলতে নেবেন আমাকে প্লিজ, স্যার স্যার আমাকে একটু খেলতে নেন না। হাউমাউ করে কাঁদে আর কোচের পা দুটো জড়িয়ে ধরেছে। কোচ বলছে কি বলো, সবগুলো খেলা আমাদের স্কুল জিতছে, তোমাকে খেলতে নিতে পারবো না, সম্ভব নয়, আমাকে ক্ষমা করো। বলছে না স্যার প্লিজ আমাকে একটু খেলতে নেন। বলছে আমি পারবো না, প্রিন্সিপালের ঘরে যাও। প্রিন্সিপালের ঘরে দৌড় দিয়েছে, গিয়ে দেখে প্রিন্সিপাল কোন একটা কাজ করছে, পা দুটো জড়িয়ে ধরে বলছে স্যার একটু খেলতে নেবেন প্লিজ, স্যার একটু খেলতে নেন আমাকে প্লিজ। বলছে কেন তুমি আজকে এরকম করছো কেন? বলছে স্যার আমার বাবা আমার খেলা দেখবে, স্যার প্লিজ আমাকে একটু খেলতে নেন। প্রিন্সিপাল বলছে না বাবা এভাবে নিতে পারবো না, টিম হেরে গেলে আমার কাছে দায় আসবে। তো অনেক কাঁদে, কোচকে ডেকেছে যে এত কাঁদছে ছেলেটা। ছেলেটা বলছে স্যার আমার বাবা আমার খেলা দেখবে, স্যার প্লিজ আমাকে একটু খেলতে নেন। দুজনের কাছে এত কাঁদে, মায়া হয়েছে, বলছে বাবা 10 মিনিট খেলতে নেবো, যদি না পারো আমি কিন্তু তুলে নেবো তোমাকে। ছেলেটা খুব খুশি, চোখের কোন চিকচিক করছে, স্যার আমাকে 10 মিনিট খেলতে নেন, আমি 10 মিনিট খেলবো, ভালো না হলে আমাকে তুলে নেবেন। ছেলেটা খেলতে নামে, রেফারি বাঁশি দেয়। ওই 10 মিনিটে সে তার মন প্রাণ উজাড় করে ড্রিবলিং স্কিল যা প্র্যাকটিস করেছে এত সুন্দর করে খেললো। ওই 10 মিনিটে 2টো গোল করে দিয়েছে তাদের হয়ে, এবং পুরো স্কুল ওকে মাথায় নিয়ে নামাচ্ছে, পুরো স্কুল ওকে মাথায় নিয়ে নাচছে। কোচ এসে পিঠে বাড়ি দিয়ে বলে যাচ্ছে বাবা সরি তোমাকে তো আগে নিতে হতো। প্রিন্সিপাল এসে বলে যাচ্ছে বাহ দারুণ বেটা, তুমি অনেক বড় মানুষ হবে, অনেক বড় প্লেয়ার হবে। বিরতি হলো, তখন আবার খেলা শুরু হলো, তখন আবার সে আবার এত সুন্দর খেললো কি যত টুর্নামেন্টে ম্যাচ হয়েছে সবচেয়ে বেশি গোল করেছে ও, এবং একদিনে সবচেয়ে বেশি গোলে জিতেছে ওদের স্কুল। ছেলেটা খুব খুশি। যখন এরকম বড় একটা ট্রফি ওই স্কুলের হাতে তুলে দেওয়া হলো, সবাই ছবি টবি তুলছে, আপছে অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট চলে যাচ্ছে। যখন সবাই ব্যস্ত এইসব নিয়ে, ছেলেটা আস্তে 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 মাঠের মাঝখানে গেল, গিয়ে হাঁটু গুঁড়ো বসে আকাশের দিকে তাকিয়ে আবার হাউ হাউ করে কাঁদে। খুব কাঁদছে ছেলেটা। কোচ দেখতে পেয়েছে, কোচ পায়ে 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 আস্তে 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 গিয়ে পিঠে হাত রেখে বলছে বাবা কাঁদছো কেন? তো কাঁদছে তখন বলছে স্যার থ্যাংক ইউ, আপনি আমাকে খেলতে নিয়েছেন স্যার, আমি কোনোদিন ভুলবো না আপনার এই উপকার, স্যার আমার আজকে খেলতে হতো। বলছে কোচ বলছে তোমার বাবা খেলা দেখার জন্য তুমি তো খেলছিলে, তোমার বাবাকে দেখছি না তো, প্রতিদিন এসে বসে থাকে। ছেলেটা আবার হাউ হাউ করে কাঁদে, বলছে স্যার সেমিফাইনালের দিন সন্ধ্যেবেলা বাড়ি যাওয়ার সময় আমার বাবা অন্ধ ছিল, তো রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় স্যার, আমার বাবা তো বেঁচে নেই স্যার। স্যার আমার বাবা অন্ধ ছিল, দেখতে পেত না স্যার। প্রতিদিন যখন বাবা ওখানে বসতো আর ওই বলের পায়ের আওয়াজ হতো, বাবা ভাবতো তার ছেলে খেলছে স্যার, বাবা ভাবতো তার ছেলে খেলছে। প্রতিদিন যাওয়ার সময় বাবা আমাকে কত আশীর্বাদ করতো স্যার। এখন বাবা তো উপরে চলে গেছে, এখন তো বাবা সব দেখতে পাবে স্যার, এখন তো অন্ধ নেই আর, আমাকে স্যার আজকে খেলতে হতো স্যার। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে খেলতে নিয়েছেন স্যার, থ্যাংক ইউ স্যার, আমি আমার বাবাকে আমার খেলা দেখাতে পেরেছি।
সম্মানিত উপস্থিতি এন্ড ডিয়ার স্টুডেন্টস, মোরাল অফ দ্য স্টোরি বোধহয় বলে দিতে হবে না। কারো না কারোর জন্য বাঁচতে হয়। আব্বার জন্য বাঁচো, মায়ের জন্য বাঁচো, কারো গাল ভরা হাসি দেখার জন্য জীবনে বাঁচতে হয়। জীবনে কারো না কারো একজনের জন্য বাঁচতে হয়। এরকম একটা বড় স্বপ্ন নিয়ে বুকের মধ্যে তৈরি হতে হবে। কোনো একদিন কোনো বাবা যদি এখানে দাসপাড়ায় বসে এক কাপ চা খাচ্ছে আর দেখছে তার মেয়ে বিরাট বড় অফিসার হয়ে লালবাতি নীলবাতি লাগানো গাড়ি নিয়ে বাড়ি ঢুকছে, আর বাবার বন্ধুরা বলছে দেখিস তো তোর মেয়েকে দেখলাম বিরাট বড় অফিসার সিকিউরিটি নিয়ে বাড়ি ঢুকছে, বাহ দারুণ তো। বাবার যে আনন্দ হবে, 2 মিনিটের চা 10 মিনিটে খাবে। রাতে বাড়ি ফিরবে, সবাই ঘুমোবে, মাকে ডেকে তুলবে, ও মায়ের সাথে গল্প করবে। জানো তো আমাদের মেয়েদের জন্য বন্ধুরা কত কথা বলছিল, সেই খুশি দুজন, অন্ধকার রাত দুজনেই কাঁদবে। ওই কান্নার যে আনন্দ, আমার কথা শুনেছো, আমি জানি এখান থেকে কেউ না কেউ তোমার বাবাকে আগামীতে এত সুন্দর একটা জীবন উপহার দেবে বলে আমার বিশ্বাস করতে ভালো লাগে। এইটুক স্বপ্ন বুকের মধ্যে ধারণ করে রেখো। যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। স্বপ্নটাকে এত বড় রাখো যে এই স্বপ্ন তোমাকে তোমার মঞ্জিলে নিয়ে যেতে সাহায্য করবে। আমি বাবা মায়েদের জন্য কিছু কথা বলে যাবো, প্লিজ খুব অল্প কথায় বলবো, অনেক দেরি হয়েছে, আমি খুব অল্প 10 মিনিটের মধ্যে শেষ করব। দেখবেন এইটাও আমি আপনার কনফারেন্সে শুনে থাকবেন কি, আইএএস পরীক্ষার ইন্টারভিউতে গিয়ে একটি ছেলে পরীক্ষা পাশ করে ইন্টারভিউতে গেছে। আইএএস মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, মানে এর থেকে লোভনীয় চাকরি ভারতবর্ষে আর নেই। তো এরকম ইন্টারভিউয়াররা বসে আছে, এরকম জায়গায় ছেলেটা বসে ইন্টারভিউ সব প্রশ্ন করেছে। তো প্রশ্ন করার পরে শেষে ইন্টারভিউয়াররা বলছে তোমাকে আরেকটা প্রশ্ন দেওয়া হবে, আর প্রতিদিন আলাদা আলাদা মহিলা তোমাকে এসে খেতে দেবে। প্রতিদিন আলাদা আলাদা মহিলা তোমাকে এসে খেতে দেবে। তুমি কি করে বুঝবে কোনটা তোমার মা? ছেলেটা অনেক চিন্তা করে বলছে স্যার চোখ বাঁধা থাকবে, তাই তো দেখতে পাবো না। বলছে না। বলছে ঠিক আছে স্যার উত্তর দেবো? বলছে দাও। বলছে স্যার প্রতিদিন যখন আমার চোখ বাঁধা থাকবে আর আলাদা আলাদা মহিলা আমাকে খেতে দেবে, আমাকে চিনবো না দেখে আমার মা কোনটা, আমি পারবো স্যার? বলছে কিভাবে? বলছে স্যার প্রতিদিন যখন মহিলারা খেতে দেবে তখন আমি প্রত্যেক মহিলার কাছে অর্ধেক করে রুটি চাইবো। যেদিন কোনো এক মহিলা জোর করে আমার পাতে একটা আস্ত রুটি গুঁজে দেবে, ওইটা আমার মা হবে স্যার, ওইটা আমার মা হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন বাচ্চারা এইভাবে মাকে চিনে নিতে পারে, তখন যে কাজটা মা হিসেবে করছেন, আর একটু ভালো করি। একটি গবেষণা জানায় একটি নারী 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়, 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয় তার 60 বছরের জীবনকে গড় করলে। কার জন্য করছে? সন্তান প্রসব করার সময় একটা নারী 57 ইউনিট ব্যথা পায়। একটি গবেষণা জানায় একটি পুরুষ মানুষ সুস্থ সবল মাত্র 45 ইউনিট ব্যথা পেলে অজ্ঞান হয়ে মরে যেতে পারে। কার জন্য করছেন এত কষ্ট? যদি করছেন তাহলে ভালো করে করুন। বাবাদের বলি কয়েক সেকেন্ডের জন্য বুঝে নেন যে আপনার বউ বাচ্চা পৃথিবীতে কেউ নেই, আপনি একা। কয়েক সেকেন্ড ভেবে নেন। শামসুল আলম স্যার, আমাদের একজন মানুষের 200 টাকার বেশি লাগবে খেতে সারাদিনে? লাগে না? আমি যদি একা মানুষ হই 200 টাকার বেশি লাগবে? লাগে না? কার জন্য করছেন? সুগার আসছে, বিপি হাই হচ্ছে, সারাদিন পশুর মতো পরিশ্রম করছেন কিছু মানুষকে তো ভালো রাখার জন্য, পরিবারটাকে সুন্দর রাখার জন্য, তো তাই না? আপনার সন্তানকে মানুষ করার জন্য তখন করছেন এতটুকু, তখন ওটা সঠিকভাবে করুন। সম্মানিত উপস্থিতি শুনে রাখুন, কাজ করা, সঠিক কাজ করার মধ্যে বিস্তর তফাৎ, এগোনো আর সঠিক দিক এগোনোর মধ্যে বিস্তর তফাৎ। আমি চিন্তা করছি আর সঠিক চিন্তা করার মধ্যে বিস্তর তফাৎ। আপনাকে সঠিক চিন্তা করতে হবে, সঠিক ভাবনা আনতে হবে, নইলে এই ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে যে এডুকেশন রেশিও বলা হচ্ছে সাক্ষরতা 87%, আর এই সাক্ষরতা 87% মধ্যে 82% যে শিক্ষা গ্রহণ করে ওই শিক্ষা কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না, গতানুগতিক হয়ে যাচ্ছে সবকিছু। আপনাকে এই জায়গাগুলো থেকে বেরোতে হবে। এগোচ্ছেন সঠিক দিকে, এগোচ্ছেন তো? মা হয়েছেন সঠিকভাবে, ভালো মা হওয়ার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়বার দরকার হয় না, ভালো বাবা হওয়ার জন্য কলকাতা ইউনিভার্সিটিতে পড়ার দরকার লাগে না। কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। 1 নম্বর কাজ দিয়ে যাচ্ছি। প্রথমত যে কাজটা আপনাকে মানতেই হবে সেটা হচ্ছে যে, এটা স্কুল কলেজে লেখা নেই, কখনো পড়াবে না আপনাকে, কখনো বাবারা একটু দায়িত্ব নেবেন প্লিজ। আপনার সন্তান কেন সকালবেলা উঠবে, পড়তে বসবে, কেন ও একটু একটু করে উত্তরণের পথে আপনাকে সম্মান করবে, ভালো জায়গায় যাবে, এটা আপনাকে বুঝে যেতে হবে। প্রথম কাজ একটু বাবারা দায়িত্ব নেবেন। কখনো আপনার 8-9 বছরের বা 7-8-9 পড়া বাচ্চাকে কখনো কাছে টেনে বলবেন যে মা জানো তোমার মা কত কষ্ট করে, প্রতিদিন তোমার জন্য একটু আঁচলে একটু একটু করে পয়সা জমায়, তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে, কলেজে পড়াবে বলে, তোমার শরীর খারাপ হলে
বলে তোমার মা কত রাত ঘুমায় না এটা তুমি জানো? তুমি স্কুলে যাও বলে তোমার মা কত কষ্ট করে সকালে উঠে সবকিছু তোমাকে ঠিক করে দেয়, তুমি কি জানো? ওইগুলো সব শোনার পরে কোনো একদিন বলবে তাই বাবা মা এত কষ্ট করে। কখনো মায়েরা দায়িত্ব নেবেন, কখনো বাচ্চার কানে কানে বলবেন যে বাবা জানো তোমার বাবা কত কষ্ট করে। এবার পুজোতে তোমাকে দুটো শার্ট বেশি দেবে বলে বাবা ওই আলমারির দুটো শার্ট বের করে আয়রন করে বলে আমার তো অনেক আছে, আমার তো লাগবে না। তোমার বাবা তোমার জন্য এত কিছু করে। তোমার পরীক্ষার ফিসটা যে তোমার বাবা দেয় তুমি জানো কত কষ্ট করে তোমার বাবা তোমাকে ফিস দেয়? তুমি আর আমি এখন কথা বলছি আর তোমার বাবা ওখানে কত কষ্ট করছে তুমি কি কখনো ভেবে দেখেছো? ও কোনো একদিন আপনাকে গিয়ে বলবে তাই মা বাবা এত কষ্ট করে, ওর পড়তে ভালো লাগে, ওর আপনার সম্মান করতে ভালো লাগে, ও বাবার কষ্ট বুঝতে ভালো লাগে, ও আস্তে 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 আপনাদের কথা শুনে ভালো মানুষের দিকে যায়। স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। আর যদি না জানান শুনে রাখুন, দে আর অল দোজ প্যারেন্টস এন্ড গার্ডিয়ানস এন্ড এন্টার উত্তর দিনাজপুরের মানুষ এখানে বসে রয়েছেন বলে আমি বিশ্বাস করি। যদি না জানান ওই ছেলেটা একদিন এসে মাকে বলবে মা আইফোন দাও, ও একদিন বাবাকে বলবে বাবা কেটিএম বাইক কিনে দাও, ওর কোনো দোষ নেই। ও জানে কি ছোটবেলার দিকে যা চেয়েছি মায়ের কাছে মা কষ্ট করে সব দিয়েছে, এখনো দেবে। ও জানে বাবার কষ্ট নেই তো, বাবার কাছে যা চাই বাবা দিয়েছে, কেটিএম বাইক দেবে না কেন? যদি না দাও ও অনেক কিছু করতে থাকবে। এগুলো ওকে জানাতে হবে, এগুলো থেকে জানানো হয় না। কষ্ট কি করছে এগুলো ওদেরকে জানাতে হয়, না জানালে সব মনে করে হাওয়ায় আসে। এটা ওদেরকে করতে দেবেন না, এই কাজটা একদম আপনাকে করতেই হবে। 2 নম্বর বাবা মায়ের জন্য একটা কাজ দিচ্ছি কি স্যার বলছিলেন, শামসুল স্যার দুর্দান্ত কথা, এই প্রসঙ্গে আর কথা বলবো না। স্যার বলে দিয়েছেন কি ভারতীয় উপমহাদেশে আমরা বাচ্চাদের শুরুই করি যদি পারবি না। ভারতীয় উপমহাদেশে আমাদের কালচার হচ্ছে যদি পারবি না। জাপান বলে একটা দেশ আছে পৃথিবীতে, এই জাপান দেশটা এই প্রজন্মের ছেলে মেয়েদের মিথ্যে বলে একটা শব্দ রয়েছে শেখায় না। মিথ্যে যারা শব্দ পৃথিবীতে আছে ওদের শেখায় না। আমরা শুরুই করি বাবা খেয়ে নিলে বাঘ আসছে, ও 2 বার খায় 3 বার খায় তারপর আর খায় না, বলে বাঘ তো আসে না। মিথ্যে বলে শেখায়, করা যাবে না। কখন আপনার সন্তানকে বলবেন না যে তুই পারবি না। ও ছাদে কাপড় তুলতে যাচ্ছে, এখন রান্নাঘর থেকে চিৎকার করছে তুই পারবি না দিকে। ও বুঝে যায় যে আমি কাপড় তুলতে পারি না ছাদ থেকে। ও 10 টাকা নিয়ে রাস্তা পার হয়ে একটা ম্যাগি আনতে যাচ্ছে না, আপনি কাউকে পাঠাচ্ছেন, ও পারবে না, ওকে দে, ওকে সরা। ও বুঝে যায় যে আমি 10 টাকা দিয়ে রাস্তা পারে দুটো ম্যাগি আনতে পারি না। ও 1 গ্লাস জল ঢেলে খেতে যাচ্ছে আর আপনি চিৎকার করছেন তুই পারবি না সর, আমি ঢেলে দিই। ও জানে আমি জল ঢেলেও খেতে পারি না। ও আত্মবিশ্বাসে ভাঙাচোরা একটা মানুষ তৈরি হয়েছে, ওকে দিয়ে ভালো কিছু হবে না। সুতরাং এটা কখনো করবেন না, এটা আপনাকে বুঝতে হবে। 3 নম্বর কথা আমি আপনাকে একটু দ্রুত একটু বলে দিই কি সন্তানের জন্য দোয়া করবেন। আমি একটু আগে বললাম আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, ভগবানের পরে, ঈশ্বরের পরে যদি আপনার সন্তানকে কেউ সবচেয়ে বেশি দোয়া দিতে পারে সেটা হচ্ছে আপনি বাবা মা হিসেবে। প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন, প্রত্যেকটা মন্দিরের প্রার্থনা পুজোতে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এবং এত আশীর্বাদ করবেন যার জন্য চিন্তা করছেন যে কি হবে, ওতে এত টাকা দিয়ে পড়াচ্ছি, ও আস্তে আস্তে দেখবেন ভালো হয়ে যাচ্ছে। এটি আপনারা করতে থাকবেন প্লিজ, এবং ওদের জন্য আশীর্বাদ এবং দোয়া দেবেন। আপনার আশীর্বাদ আর দোয়া যেমন লাগে আপনার বদদোয়া লাগে। কখনো বলবেন না রিক্সা চালাস, গরু চড়াস, তোর দ্বারা কিচ্ছু হবে না, এসব বলে রাতে ঘুমাতে যাবেন আর ভাববেন হেভি বকে দিয়েছি কাল থেকে হেভি পড়বে। ও সন্তান সকালবেলা উঠে ভাববেন হনু হবে, জীবনও হবে না। ওকে ট্রিটমেন্টটা দরকার, ওকে ভালোবাসা দিবেন যে বাবা ঠিক আছে ইটস অলরাইট, একটা ক্যান ডু কালচার তৈরি করে দেবেন, বাবা হয়ে যাবে। এবছর 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার তুমি ভালো করবে। বাবা আমার ঘরে তুমি জন্মেছো, আমি জানি যে তুমি অনেক ভালো কিছু করবে। এরকম ভাবে সন্তানদের ট্রিট করতে থাকবেন। নেক্সট একটা কাজ দেবো যেটা আমরা করি না, আমাদের স্কুল কলেজে খুব একটা শেখানো হয় না, কি না আপনার সন্তানকে কখনো ডিসরেসপেক্ট করবে না। আপনি একটা বিয়ে বাড়ি গেলেন আর আপনার 5 এ পড়া ছেলেকে সবার সামনে দমে বকে দিলেন আর ভাববেন যে ও পরে আপনাকে রেসপেক্ট করবে, জীবনও হবে না। সন্তানকে রেসপেক্ট করুন। 5 বছরের বাচ্চার ব্যক্তিত্ব আছে, আত্মবিশ্বাস আছে, আপনাকে স্বীকার করতে হবে। এইগুলো ওদেরকে তৈরি করবেন, ওদেরকে রেসপেক্ট করবেন যে বাবা ঠিক আছে ওরা যে বয়সের মানুষ ওই বয়সের সম্মান ওদেরকে দেবেন। দেখবেন আস্তে আস্তে ও সুন্দর হচ্ছে, আস্তে আস্তে ও সঠিক দিকে এগোচ্ছে এবং ও ভালোর দিকে যাচ্ছে। বাবা মা হিসেবে আপনার এইগুলো কাজ, আর বাচ্চাকে স্বপ্ন দেখিয়ে দেবেন। লাস্ট এটা বাবা মার কাজ কি স্বপ্ন দেখাবেন, আপনার পৃথিবীটা বড় করে দেবেন যে বাবা এই 100 অবস্থানে যেরকম বুঝিয়ে দেন এই দাসপাড়া লালবাজার চোপড়া পৃথিবী নয় বাবা, এটা বিরাট বড় পৃথিবী। এই আকাশ বাতাস নদী নালা ঘর বাড়ি আমেরিকা ফ্রান্স ডলার রিয়েল টাকা এসব মালিককে ঈশ্বর।
আপনার ঈশ্বর, তাই তো? এটা স্বীকার করেন তো যারা ঈশ্বরে বিশ্বাস করেন? তাহলে সব যখন তার কাছে একটু চাইবেন ভালো করে, ওকে চাওয়াবেন যে বাবা এই সবকিছু তার মধ্যে থেকে তোমাকে একটা বিজ্ঞানী বানিয়ে দিলে তার কিচ্ছু হবে না। মহাসমুদ্রের মধ্যে থেকে এক বাটি জল তুলে আনলে সমুদ্রের কিছু হবে? কিচ্ছু হবে না। ঠিক সেরকম ঈশ্বর যদি তাকে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে ডাক্তার বানিয়ে দেয়, তার কিচ্ছু হবে না। চাইতে হবে। সুতরাং মন থেকে চাইতে হবে। চাওয়ার আকুতিটা এত সুন্দর হবে যে দুর্দান্ত অবস্থানে যাবে। স্বপ্ন দেখিয়ে দেবেন। আমি শেষ করব। স্বপ্ন দেখাবেন বাচ্চাদের। কিরকম স্বপ্ন? কোন একদিন যদি একটা 8 পড়া ছেলে এসে বাবাকে বলে বাবা আমি একটা মার্সিডিজ কিনবো, এন্ড কখনো বলবেন আমরা বেশিরভাগ করে মার্সিডিজ কিনবে, যা পড়বে। এখন ও আর জীবনে মার্সিডিজ কিনতে পারবে না, কারণ ও জানে শুধু পড়তে হয় না, পড়াশোনাই করতে হয়, কোনো স্বপ্ন টপ্ন নেই সেখানে। কোন একটা মেয়ে 5-এ মাকে এসে বলছে মা জানো আমি একটা ভালো আর্টিস্ট হবো, ছবি আঁকবো। এখন ওকে আমরা বেশিরভাগ মানুষ বলে দিই ছবি আঁকবে, যা গিয়ে পড়বে। ওকে আসলে মেরে ফেলা হলো একটু একটু করে গলা টিপে। কি করবেন? প্লিজ ওদেরকে এরকম ট্রিটমেন্ট দিবেন না। 3-4 দিন পরে যে ছেলেটা এসে বলেছিল বাবা একটা মার্সিডিজ কিনলে এর থেকে ভালো গাড়ি কিনতে পারবে, দেখবেন ওর আত্মবিশ্বাস আসে। ও ভাবতে পারে কি আমার বাবা আমায় বিশ্বাস করে, পড়াশোনা করলে এর থেকে ভালো গাড়ি কেনা যায়, ওই দিকে যায়। যে মেয়েটা বলেছিল মা আর্টিস্ট হবো, একটা ভালো চিত্র সুন্দর একটা 200-300 টাকা খরচ করে তার টেবিলের সামনে একটা পোর্ট্রেট দিয়ে দেন আর বলে দিন যে মা ভালো করে পড়লে এর থেকে ভালো ছবি আঁকা যায়, পৃথিবীর বড় বড় এক্সিবিশনে তোমার ছবি যাবে, পৃথিবীর বড় বড় আর্ট এক্সিবিশনে তুমি লিড করবে, এর পড়াশোনা করলে করা যায়। ওদের পড়তে ভালো লাগে। সুতরাং এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে যাওয়ার যে রুট, এটা আপনাকে তৈরি করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বাবা মায়েরা খুব অগোছলো ভাবে যেটুক আমার কথা আপনারা শুনেছেন জাস্ট এইটুক করুন, দেখবেন ওদের উত্তরণের পথটা খুব দ্রুত এবং খুব সহজ হয়ে যাচ্ছে। আমরা শুধু বলি যে মার্কস আনো, 90% আনো, 99% আনো। আপনারা জানবেন কি ইন্ডিয়ান গভর্নমেন্ট 2023 সালের তখন এডুকেশন মিনিস্টার ছিল ধর্মেন্দ্র প্রধান, একটা ঘোষণা দিয়েছিল কি মার্কস স্ট্রাকচার থাকবে না আগামী দিনে। মার্কস স্ট্রাকচার থাকবে না, কি হবে? আধুনিক মানুষ তৈরি হচ্ছে। রামকৃষ্ণ মিশন একটা প্রজেক্ট নিয়ে নিয়েছে, ওটার নাম জাগৃতি। ওরা এখন থেকে আধুনিক মানুষ তৈরি করছে। সুন্দর কথা বলা, স্মার্টনেস, অ্যাটিটিউড, তাদের হাবভাব, চিন্তা ভাবনা এত সুন্দর। পৃথিবীর যে দেশে যাবে তারা বুক চিতিয়ে কাজ করে নিজের অবস্থান পরিষ্কার করে আসবে। আমরা আসলে ওইটুক ধারণ করতে পারি না। চেষ্টা করবেন এরকম আধুনিক মানুষ করা, বাচ্চাকে সুন্দর মানুষ করা। ভালো মার্কস চাইবেন, ও ভালো মার্কস পাবে, কিন্তু কখনো ওই সাকসেসের জায়গায় আসবে না। ভালো মানুষ তৈরি করে দিন, দেখবেন আস্তে 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 ভালো মার্কস পেয়ে যাচ্ছে। টিচারদের জন্য কয়েকটি কথা বলে শেষ করে দেবো। আমি একটু আগে বললাম কি পৃথিবীতে যদি পরের মানুষের, পরের ছেলে মেয়ের কেউ ভালো চায় তাহলে টিচাররা চায়। অনেকে টিচার আছে বাবা মারাও আর কি। আপনারা দেখবেন পায়রাকে কিভাবে তার সন্তান, মা পায়রা কিভাবে তার সন্তানকে খাওয়ায়। মা পায়রা প্রথমে কোন একটা খাবার খায়, খেয়ে ও লালা টালা দিয়ে ওটাকে নরম করে এই কণ্ঠনালীর একটা থলিতে রেখে দেয়। যখন তার সন্তানের খিদে পায় ওখান থেকে খাবার বের করে ওই মা পায়রা তার সন্তানের মুখে দেয়, যাতে করে ওর গিলতে না কষ্ট হয়, যাতে করে ওর কষ্ট না হয়, কোনো জীবাণু না যায়, বিষাক্ত ও না মারা যায়। এটা মা পায়রা করে। আমাদের টিচারদেরও কাজও তাই। আগে খাবো, পরে সুন্দর করে আমরা আমাদের বাচ্চা, আমাদের সন্তানদেরকে খাওয়াবো, আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো। এই ধারণটুকু করতে হবে। এটুকু করতে গেলে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা মানে এরকম নয় কি আবার কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান। সব আপনার হাতের কাছে আছে, একটু বুঝে নিন না। প্যারেন্টিং কাকে বলে? পৃথিবীর ডেভেলপ কান্ট্রিজ গুলো থেকে বাবা মার ক্লাস দেয়, তারপরে বাচ্চাদের ক্লাস হয়। আমাদের এখানে হয় না, ঠিক আছে, কিন্তু আমি আর আপনি পারি আমাদের সন্তানটার জন্য একটা সুন্দর অবস্থান তৈরি করার। এটুকু করবেন। শিক্ষকদের আমি বলবো কি স্বপ্ন দেখা প্লিজ। আমি অনেক ঘুরে আমি বাংলা ভাষাভাষী মোটামুটি এত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এত কনফারেন্স গুলোতে গেছি। আমার এই পর্যায়ে এসে মনে হয় একটি সন্তান, একটি শিক্ষার্থীর মধ্যে যখন একটা স্বপ্ন ঢুকিয়ে দেওয়া হবে না, ও আসলে উত্তরণের পথে চলে যায়। আমাদের স্বপ্ন দেখি না, লন্ডনে একটি মেয়ে পড়তে বসে আর ভাবে কি নাসার বিজ্ঞানী হবো, পড়তে ভালো লাগে, ও বইয়ের পাতায় জলছবি দেখে। ও ফ্রান্সে একটি ছেলে পড়তে বসে আর ভাবে কি ও মেরিন ইঞ্জিনিয়ার হবে, সমুদ্রের তলদেশে জাহাজ সিস্টেমকে পাল্টে দেবে। এইগুলো তো ওরা পড়তে বসে আর জলছবি দেখে। আর আমাদের ছেলেমেয়েরা পড়তে বসে আর ভাবে এবার 9, তারপর 10, তারপর 11, 12 ভালো লাগে না পড়তে। স্বপ্ন দেখিয়ে দেবেন। যখন স্বপ্ন দেখাবেন তখন ওই শিক্ষার্থী আস্তে আস্তে তার স্বপ্নের দিকে ছুটতে শুরু করবে। এটি স্বীকার করলেও সত্যি, না করলেও সত্যি। আমাদের দেখবেন যে অনেক কিছুতে স্কুল ড্রপ হচ্ছে। স্যারেরা
স্যারেরা রয়েছে ভালো জানবেন, অনেক ছেলেমেয়েরা পড়তে আসে না, একটাই কারণ মূলত আমার মনে হয় নাকি মিড ডে মিল খেতে বেশিরভাগ ছেলেমেয়েরা এখন আছে খুব কতিপয় জায়গা ছাড়া। প্রত্যেকের ক্ষেত্রে একটা খিদের অভাব, একটা স্বপ্নের অভাব, তাদেরকে রাইট ডিরেকশনের অভাব, তাদের জীবনটা আস্তে আস্তে খুব গতানুগতিক করে দেয়। সুতরাং আমি প্রত্যেককে বলবো, যারা যারা আমার কথা শুনেছেন, নিজের সন্তানের জন্য, পরের সন্তানের জন্য, যে বাবা অনেক বড় মানুষ হওয়া যায়, অনেক বড় হওয়া যায়। উচ্চ মাধ্যমিকের পরে 4000 কোর্স আছে, 4000, যে কোনো একটা করে তুমি সুটবুট পরে অফিসে যেতে পারো। এটুক পরে এই চিত্র যখন তার সামনে পরিষ্কার হয়ে যাবে, সে ওইটার জন্য আস্তে আস্তে তার দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি অথরিটির জন্য একটু কথা বলবো। কি আমার মনে হয় কি এই বাবলু সাহেবরা, রওশন সাহেব, নূর আলম সাহেবরা যদি এসব বাদ দিয়ে সবাই মিলে 3টে ভাটা করতে, একটু বেশি রোজগার হতো এই সময়টা বাদ দিয়ে। এই বাবলু সাহেবরা যদি মনে করতো 4টে ট্রাক কিনে সীমান্তে দিয়ে দেবো, বেশি রোজগার হতো। এই এরকম একটি কাজ নিয়ে এরকম একটা সময় অপচয় করে এখানে সেইগুলো করছে, আমার বিশ্বাস করতে ভালো লাগে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা নির্বাচিত সুন্দর মানুষ, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এবং আপনারা এখানে বসে রয়েছেন, এই পুরোটা প্রিস্ক্রিপ্টেড, এখান থেকে এই অর্গানাইজেশন থেকে আগামী দিনে সুন্দর একটা জায়গা তৈরি হবে। আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে যে আমি, আমার যখন বয়স হবে, আর একটু বয়স হবে, আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখে, দেখবো যে আমার ধরো শরীর খারাপ হলে একটা হসপিটালে গেলাম, আর দেখলাম একজন ডাক্তার এলো অ্যাপ্রন পরে, সে আমার সব চেক টেক করে আমাকে বলছে, স্যার চিনতে পারছেন 2024 সালের 29শে ডিসেম্বর আপনার কথা শুনেছিলাম, আমি দাসপাড়ার মেয়ে, এখানকার সবচেয়ে বড় ডাক্তার আমি এই শোনার জন্য এত ঘুরে বেড়াই। প্লিজ, আমি বিদেশের কনফারেন্সে কথা বলতে যাচ্ছি, আমার ইমিগ্রেশন অফিসার, আমি আপনার কথা শুনেছিলাম ওই দিন। এর থেকে ভালো গুরু দক্ষিণ আর কিছু হতে পারে না। আমার এই স্বপ্ন এখান থেকে নিয়ে যাচ্ছি আজকে, যে এই মাঠে আরো বড় মঞ্চ হবে, আর কৃতি সন্তানদের পুরস্কার দেওয়ার জন্য আরেকবার অর্গানাইজার আমাকে এখানে ডাকবে, আর বিরাট বড় মঞ্চে এসে আমি কোন একজন সন্তানের হাতে এখানে একটা বড় পুরস্কার তুলে দেবো। আপনার বাবার মা হিসেবে বসে ওখান থেকে দেখবেন, ওই আনন্দের থেকে পৃথিবীর কোন আনন্দ আপনাকে আর কিচ্ছু দিতে পারে না। এই অর্গানাইজেশন ন্যাশনাল এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি ঠিক এত দূর যাবে বলে বিশ্বাস করতে আমার ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিই। এই যে 4টে কথা বললাম, আর একটা মোটিভেশন, যে আমাদের জীবন, আমাদের কি কি দেওয়া হয়েছে, এই 4টের মধ্যে যখন একটা কম হবে না, দেখবেন সাকসেস আসে না। এই 4টের মধ্যে যখন কোন একটা মিসিং লিঙ্ক থাকে, দেখবেন সাকসেস ভালো আসবে না। সবটা লাগবে। দেখবেন একটা ভালো সিন্ধুক যেখানে হিরে জহরত রয়েছে, সেটা একটা সংখ্যা দিয়ে খোলা যায় না। একটা বড় সুটকেস যার মধ্যে অনেক দামি সোনা গয়না, ওটা একটা সংখ্যা দিয়ে খোলা যায় না, অনেকগুলো সংখ্যা দিতে হয়। একটা গুণ দিয়ে এরকম হবে না, এরকম অনেকগুলো গুণ লাগে একটা ভালো মানুষ হওয়ার জন্য, সম্পদশালী মানুষ হওয়ার জন্য। সেই গুণগুলো 1, 2, 3 করে যেভাবে বলেছে আপনার সন্তানের মধ্যে প্লিজ ঢুকিয়ে দেবেন। একটু ছোট্ট কাজ দিচ্ছে, আপনারা বুঝতে পারবেন এই 5টা যদি আসে তাহলে সাফল্যটা এত আওয়াজ করে আসে। একটু কাজ দিই আপনাদের, একটু অনেকক্ষণ বসে আছেন সবাই, একটু দুটো হাত এরকম নিতে সবাই প্লিজ। শেষ করে দিচ্ছি, আমার একদম শেষ পর্যায়ে 2-3 মিনিট নিয়েছেন সবাই। আমি 1 বললে 1টা আঙুল বাজাবেন, আমি 2 বললে 2টো আঙুল বাজাবেন, 3 বললে 3টে, 4 বললে 4টে, 5 বললে 5টা। সবাই একটু আমরা নিই প্লিজ। রাইট, রেডি, 3, 2, 1, 0, 1, 2, 3, 4, চলুন সবাই একসাথে 5। ঠিক এত সুন্দর একটা আওয়াজ এবং রশ্মি দরকার। যদি সবগুলো একটু একটু করে এভাবে মেনে নেন, দেখবেন জীবন একটা দুর্দান্ত অবস্থানে আমাদেরকে পৌঁছে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার খুব ভালো লেগেছে, একটু কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করি, যে মানুষ গান বাজনা শুনে, অনেক সুন্দর নাচ গান হলে এখানে জায়গা দেওয়া যেত না, তারপরেও এতগুলো মানুষ আপনারা কে ওঠেননি আমার কথা শুনবার সময়, এটা অত্যন্ত ভালো লেগেছে আমার। উত্তর দিনাজপুর, আমি ভাবতাম যে অন্য জেলাগুলো তো আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু উত্তর দিনাজপুর এত ভালোবাসা। আমি একদম মালদা পার করার পর থেকে যত ফোন কলস, মেসেজেস এবং আমার এত রিকোয়েস্ট পেয়েছি, এখানকে আপনারা অনেকেই আমার পরিচিত এখানে রয়েছেন, আমাকে মেসেজ করেছেন। আমার এত ভালো লেগেছে যে উত্তর দিনাজপুর থেকেও যে আমি এত ভালোবাসা পেতে পারি, আজকের এই লালবাজারের এই মঞ্চে না এলে আমি বুঝতাম না। আমার অত্যন্ত ভালো লেগেছে যে আপনারা সবাই খুব নীরবে প্রত্যেকটা কথা আমার চোখে চোখ রেখে শুনেছেন। এর থেকে আনন্দ একজন বক্তার কাছে আর কিচ্ছু হতে পারে না। আমার শুভেচ্ছা জানিয়ে গেলাম। আপনার সাথে যদি আমার কোনোদিন না দেখা হয়,
যদি কোনোদিন আর মুখোমুখি না হয়, একটা ঘোষণা দিয়ে দিই যে উচ্চ মাধ্যমিকের পরে বললাম 4000 কোর্স আছে। আপনার সন্তান আগামী দিনে কোথায় পড়বে, কি পড়বে, কেন পড়বে, স্কলারশিপের টাকা কোথায় পাবে, IELTS দিয়ে বিদেশে যাবে, এবং কোন রকমের কোনো কিছুতে আপনি এই ন্যাশনাল এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে আমার অফিসকে ফোন করবেন। সব কিছু আমরা ফ্রিতে আপনাদেরকে এই সহযোগিতাটুকু করে দেবো। যদি কখনো মনে হয় যে আপনার সন্তান কোথায় যাবে, বিদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়বে, এই সব কিছু আমরা করে দেবো। কারণ আমার ভালো লাগে কি, ভালো কথা বলা একটা ইবাদত, এবং এটু করতে আমার সব সময় ভালো লাগে। যদি কোনোদিন মনে হয় যে ছেলেটা এরকম ভাবে পড়ছে না, তার কোনো সমস্যা, মেয়েটা চুপচাপ হয়ে যাচ্ছে,